টাইম 9টায় আমরা শুরু ইনশাআল্লাহ 9টায় শুরু করেছি। তো আমরা কালক্ষেপণ না করে আমাদের মূল প্রোগ্রাম আজকে কল এন্ড রিকল ম্যানেজমেন্ট, যেটাকে আমরা ইনভাইট এন্ড ফলো আপ ট্রেনিং হিসেবে জানি। তো আজকে সেই ট্রেনিংটি নেটওয়ার্ক মার্কেটিং এ সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকল পার্টি গুরুত্বপূর্ণ, সকল পয়েন্টই গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুইটি পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে ইনভাইট, আরেকটি হচ্ছে ফলো আপ। অর্থাৎ আমি যদি কাউকে আমন্ত্রণ করবো, সেই আমন্ত্রণের পলিসিটা যদি আমি না জানি এবং তাকে পুনরায় রিকল করে ফলো আপের মাধ্যমে তার জয়নিংটা যদি কনফার্ম না করি, তাহলে কিন্তু আমার কোনো কিছু এখানে কমপ্লিট করার সুযোগ নেই। সো আজকের ট্রেনিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলে নোট করার চেষ্টা করবেন। আর যদি নোট করতে কষ্ট হয় তাহলে স্ক্রিনশট দিয়ে পয়েন্ট গুলো নোট করে রাখবেন। তো প্রথমত আলোচনা হচ্ছে হোয়াই উই নিড ট্রেনিং, আমাদের ট্রেনিং এর প্রয়োজনীয়তা কেন। আমি বরাবরই আমার সকল ট্রেনিং এ এই টপিকটা নিয়ে আলোচনা করে আমি মূল টপিকে যাই। তার কারণটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ট্রেনিং এর কোনো বিকল্প নেই। শুধু নেটওয়ার্ক মার্কেটিং না, যে কোনো সেক্টরে আমি যদি ওই সেক্টর থেকে কোনো কিছু অর্জন করতে চাই, তাহলে ওই সেক্টরের উপর আমার কিন্তু নলেজ লাগবে। যেমন আপনার যদি এই মুহূর্তে প্রচন্ড মাথা ব্যথা হয়, নিশ্চয়ই আপনি আমার কাছে আসবেন না, কারণ আমি যেহেতু ডাক্তার না, তো আপনাকে কিন্তু সঠিক কোনো পরামর্শ দিতে পারবো না। আবার আপনার বাসায় যদি ইলেকট্রিক কোনো পার্টস নষ্ট, সেটার জন্য কিন্তু আপনি আমার কাছে আসবেন না, কেননা ওই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, দক্ষতা নেই। কিন্তু আপনার আপনার টিম কোনো কারণে কাজটা স্লো হচ্ছে, বা অ্যাসোসিয়েট কোনো কারণে অনিয়মিত হচ্ছে, বা ম্যাচিংটা কম হচ্ছে, অথবা আপনি একটা গোল সেট করেছেন সেটা কিভাবে অর্জন করবেন, এই বিষয়গুলো নিয়ে যদি কোনো কিছু প্রবলেম হয়, সেটা যদি আপনি আমার সাথে শেয়ার করেন, আমি হয়তো সেটার একটা পরামর্শ আপনাকে দিতে পারবো, যেহেতু আমি এই সেক্টর সম্পর্কে স্টাডি করছি। তো এই জন্যই আপনিও ঠিক যে কোনো বিষয় যেখান থেকে আমি কোনো কিছু আর্ন করতে চাচ্ছি বা কোনো কিছু ডেভেলপ করতে চাচ্ছি, মাস্ট বি ওই জায়গাটা বা ওই বিষয়টা, ওই সেক্টরটা সম্পর্কে আমাদের নলেজ গ্যাদার করতে হবে। তো চলুন আজকে আমরা জানবো ট্রেনিং এর প্রয়োজনীয়তা কেন। কারণ বেসিক্যালি আমরা যখন মার্কেটিং প্ল্যান দেখেও, যে কোনো সময় মার্কেটিং প্ল্যানটা যখন দেখেছিলাম, ওই সময় আমরা সাধারণত মূল যে জিনিসটা আমাদের ফোকাস ছিল সেটা হচ্ছে ওয়ান মিশন থেকে কি পাবো। যেমন এখান থেকে ইনকাম পাবো, ইনকামটা কিন্তু আমাদের মেইনলি প্রায়োরিটিতে ছিল। বাট এটা পাওয়ার জন্য যে কাজটা, মূল যে কাজ, সেটা হচ্ছে ট্রেনিং। সেই ট্রেনিং এর বিষয়টা কিন্তু ওইখানে আলোচনাটা খুবই কম, অথবা আলোচনা হয়তো হয়নি আপনার সাথে। যার কারণে আমরা সাধারণত জয়নিং এর পর আর ট্রেনিং এর প্রতি কিন্তু অনীহা, সময় দিতে চাই না। কিন্তু আপনি প্রশিক্ষণ গ্রহণ ছাড়া কিন্তু এই কাজটা করার কোনো সুযোগ নেই। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বলেছেন, একটি বাণী বলেছেন। তার থেকে বর্ণিত হাদিসটি হচ্ছে যে আপনি যদি আহ, প্রশিক্ষণে ঘাম না ঝরান, তাহলে যুদ্ধে গেলে আপনার রক্ত ঝরবে। কত গুরুত্বপূর্ণ একটি মেসেজ! আপনি যদি প্রশিক্ষণে ঘাম না ঝরান, তাহলে কিন্তু যুদ্ধে গেলে আপনার রক্ত ঝরবে। তার মানে প্রশিক্ষণটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা ক্যাম্পে প্রবেশ পথে কিন্তু লেখা আছে, যেটাকে আমরা ক্যান্টনমেন্ট বলি। প্রত্যেকটা প্রবেশ পথে লেখা আছে কঠোর প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। তার মানে প্রশিক্ষণটা কিন্তু কঠোর নিতে হয়, কঠোরভাবে করতে হয়, বা অনেক কষ্ট করে এটা অর্জন করতে হয়। কিন্তু কৌশল যখন জানা হয়, তখন কিন্তু যুদ্ধটা সহজ হয়ে যায়। আমি যদি দুই একটা এক্সাম্পল আপনার সাথে শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। যেমন বাংলাদেশে 2018 সালে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হয় গুলশান 2-এ। একটি রেস্টুরেন্টের মধ্যে 11 জন বিদেশি নাগরিকের গলা কেটে হত্যা করেছিল কিন্তু উগ্রপন্থী জঙ্গি। যে অপারেশনটি সাকসেসফুলি করার জন্য বাংলাদেশের সকল সেনা সেনাবাহিনী ছাড়া বিডিআর, র্যাব, পুলিশ থেকে শুরু করে সকল বাহিনী কিন্তু প্রায় নেয়ার আবার 7 ঘন্টা চেষ্টা করে তাদের এই অভিযানটা পরিচালনা করে সাকসেসফুল করার জন্য। কিন্তু এই অভিযানটি কিন্তু সাকসেসফুল করতে পারে, কেননা ততক্ষণ ধরে কিছু মানুষ জীবিত ছিল, তাদেরকে জীবিত উদ্ধার করা খুব গুরুত্বপূর্ণ ছিল। যখনই বাংলাদেশের সেনাবাহিনীর একটি চৌকস কমান্ডার বাহিনীকে খোঁজ দেওয়া হলো, তখন কিন্তু মাত্র নেয়ার অ্যাবাউট 7 মিনিটের একটি সাকসেসফুল অপারেশনের মাধ্যমে কিন্তু ওইটা কমপ্লিট করা হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সকল বাহিনী যেটা 9 ঘন্টা তাদের পক্ষে কষ্ট করেছিল, বাট সেনাবাহিনীর কাছে সেটা 7 মিনিটে পসিবিলিটি ছিল, কারণ তাদের সকল ইনফরমেশন কিন্তু জানা, বা সকল কৌশলটা কিন্তু তারা জানে। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সকল বাহিনীর মধ্যে র্যাঙ্ক কিন্তু 1 নম্বর হচ্ছে সেনাবাহিনী। আর সবচেয়ে একদম নিচের লেভেলটা হচ্ছে চৌকিদার, যেটা আমরা গ্রাম্য পুলিশ বলি, চৌকিদার যাদেরকে আমরা বলি। বছরের 365 দিনে কিন্তু মাঠে থাকে চৌকিদার।
যারা ডিউটির অবস্থা থাকে, ফিল্ডে কাজ করে, কিন্তু তারা কিন্তু র্যাঙ্কে এক না। সেনাবাহিনী কিন্তু ইমার্জেন্সি দেশে কোনো যদি সিচুয়েশন ক্রিয়েট না হয়, সেনাবাহিনীকে কিন্তু নামানো হয় না। তারা বছরের বেশির অংশেই কিন্তু প্রশিক্ষণের উপরে থাকে, অথচ তারা কিন্তু র্যাঙ্কে এক, কারণ তাদের সকল কৌশল কিন্তু রপ্ত হয়ে গেছে। সো আমার মনে হচ্ছে আমরা প্রত্যেকে যদি আমরা ট্রেনিং এর প্রতি সবচেয়ে বেশি নজর দেই, ফোকাস দেই এবং ট্রেনিংটা সবচেয়ে বেশি ভালোভাবে করি, তাহলে কিন্তু অটোমেটিক আমরা যে স্বপ্ন দেখে নেটওয়ার্ক মার্কেটিং এসেছি, সেই স্বপ্নগুলো কিন্তু ফুলফিল করা সহজ হবে। যেমন আমি ফেসবুকে একটি ছবি দেখেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের দেশের একজন খুব পরিচিত অভিনেতা, আমাদের অনেকেরই প্রিয়, সেটা হচ্ছে মোশাররফ করিম। তো মোশাররফ করিমকে পুলিশ এসে ধরলো। তো জিজ্ঞেস করলো, মোশাররফ করিম জিজ্ঞেস করতেছে যে স্যার আমার অপরাধ কি, কেন আমাকে অ্যারেস্ট করছেন? তখন পুলিশ বললো যে আপনি ছাগল চুরি করছেন, এই ছাগল চুরির অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হলো। তখন সে বলল যে স্যার আমি জীবনে একটা গাছের পাতাও চুরি করিনি, আর ছাগল তুললো পরে। তখন পুলিশ বলতেছে না আমাদের কাছে প্রমাণ আছে। বলে যে কি প্রমাণ? এই যে আপনার বাড়িতে দেখেন এখনো ছাগলটা এখনো দাঁড়িয়েছে আপনার বাড়িতে, তো এই জন্য আমরা আপনাকে গ্রেপ্তার করলাম। তখন সে বলল যে স্যার বিশ্বাস করেন আমি কিন্তু ছাগলকে টাচ করি নাই, আমি শুধু কাঠ পাতা নিয়ে হাঁটতেছিলাম, আর এই ছাগলটা অটোমেটিক আমার পিছে পিছে চলে আসছে। তাহলে বিষয়টা দ্বারা কি দেয় মেসেজ দিলাম? মেসেজটা হচ্ছে আপনি যদি নিজেকে প্রশিক্ষণ প্রাপ্ত করেন, নিজেকে দক্ষ হিসাবে তৈরি করতে পারেন, তাহলে দেখবেন কাস্টমার অটোমেটিক কিন্তু আপনার কাছে আসবে। কিন্তু আপনি যদি নিজেকে দক্ষভাবে তৈরি করতে না পারেন, তাহলে কাস্টমারের কাছে আপনি গেলেও কাস্টমার আপনাকে দেখে কিন্তু আরো জোরে দৌড় দিবে, কারণ আপনি কিন্তু ততটা এক্সপার্ট হননি। যেমন এখানে যারা আজকে অংশগ্রহণ করেছেন, আপনি একটু যদি খেয়াল করে দেখেন, জীবনে যদি কোথাও বা কোনো ফ্রেন্ডের মোটরসাইকেলের পিছনে আপনি উঠেছেন, কারো মোটরসাইকেলের পিছনে আপনি উঠেছেন, ঘটনাটা যেদিন প্রথম, সেদিন যে বন্ধু মোটরসাইকেলের পিছনে উঠলেন, তখন যদি সে বন্ধু আপনাকে একটা প্রশ্ন করতো যে বন্ধু তুমি যে আমার পিছনে বসছো, তুমি কি আয়াত কুরসি করতে পারো? আপনি বললেন কেন আয়াত কুরসি কেন? হ্যাঁ পারি, কিন্তু কেন পড়বো? তখন সে বললো যে বন্ধু আসলে আমি আজকে জীবনে প্রথমবার টান দিতেছি, তাই বলা তো জানা কি হয়, এই জন্য আয়াতুল কুরসি পড়ে নাও। এখন আপনি নিজেকে নিজে একটু প্রশ্ন করে দেখেন তো, আপনি কি ওই মোটরসাইকেলের পিছনে আর থাকবেন? নিশ্চয় না। এখন এর যদি বুঝতে পারে যে আপনি 21-এ নতুন, আপনি প্রথম, তাহলে সে কেন আপনার সাথে সিদ্ধান্ত নিবে? সেও তো নেমে যাবে। এই জন্য নিজেকে দক্ষ হিসাবে তৈরি করা ছাড়া কোনো বিকল্প নেই। তো চলুন আজকে আমরা একটু আলোচনা করি যে ট্রেনিং এর প্রয়োজনীয়তা কেন। বলা হচ্ছে রিসিভ মোর ইনফরমেশন, প্রচুর পরিমাণে তথ্য পাওয়া যাবে প্রশিক্ষণ থেকে। আর আমাদের কাজ কিন্তু তিনটা, মনে রাখবেন, পৃথিবীতে তিনটা জিনিস সেল হয়। নাম্বার ওয়ান হচ্ছে প্রোডাক্ট। কিছু কোম্পানি আছে বা কিছু সেক্টর আছে তারা শুধু প্রোডাক্ট সেল করে, বা কিছু ব্যক্তি আছে তাদের কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। সেকেন্ড যে জিনিসটা সেল হয় সেটা হচ্ছে ইনফরমেশন। তাদের কাজ হচ্ছে শুধু ইনফরমেশন সেল করা, এবং সেই সেক্টরের কাজ বা কিছু ব্যক্তির কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা। তিন নাম্বার যেটা সেল হয় সেটা হচ্ছে সার্ভিস। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ওনারা আমাদেরকে যেটা দিচ্ছেন সেটা কিন্তু সার্ভিস। তাহলে পৃথিবীতে তিনটা জিনিস সেল হয়, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে সার্ভিস, আর একটা হচ্ছে ইনফরমেশন। আপনি হয়তো কখনো এটা অ্যানালাইসিস করে দেখেছেন কিনা আমি জানি না, নেটওয়ার্ক মার্কেটিং এ যারা কাজ করে তারা কিন্তু তিনটা জিনিসে সেল করতে হয়: প্রোডাক্ট, ইনফরমেশন, সার্ভিস। সো আপনার কাছে প্রচুর পরিমাণে যদি ইনফরমেশন না থাকে, আপনি কিন্তু সেই কাজগুলো করতে পারবেন না। আর এই ইনফরমেশনটা পাওয়া যাবে ট্রেনিং এ আসলে। নাম্বার টু হচ্ছে ইজিলি অ্যাচিভ আওয়ার গোল। সহজে আপনি আপনার লক্ষ্যটা কিভাবে অর্জন করবেন। লক্ষ্যটা অর্জন করার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে, সেই কাজগুলো কি কি? যেমন আমাদের এখানে যারা আমরা অংশগ্রহণ করেছি, আমরা গ্রামের বাড়িতে বছরে একবার দুইবার যাওয়া হয়, অথবা এই আপনি কখনো যদি পুকুরে জীবনে একবার শখ করে যদি আপনি কি করেন, নেমে মাছ ধরার অভিজ্ঞতা থাকে, দেখবেন আপনি যখন জাল পানির নিচ থেকে ডুব দিয়ে মাছ উঠাবেন, আপনি টাকি মাছ যেভাবে পানির নিচ থেকে বের করবেন, একই ফর্মুলা কিন্তু শিং মাছ বাইর করার চেষ্টা করবেন না। কেন? কারণ শিং মাছের কাঁটা আছে। এখন আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মাছ বেশি চালাক না মানুষ বেশি চালাক? নিশ্চয়ই মানুষ, কারণ সৃষ্টি সারাজীব। তাহলে মাছ যদি এক একটা ধরার জন্য আমাদেরকে এক একটা কৌশল রপ্ত করতে হয়, ঠিক মানুষ যখন আমরা এক একজন কাস্টমারকে হ্যান্ডেল করবো, এক একজন কাস্টমারকে আমরা জয়েন করাবো, তাহলে প্রত্যেকটা কাস্টমারের জন্য তো আমাকে আলাদা ডিফারেন্ট ট্রেনিং গ্রহণ করতে হবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম কি মনে করি, দুই একটা ট্রেনিং করবো, দুজনে হামামো, সারা জীবন কামামো। অ্যাকচুয়ালি কিন্তু এটা হামানো কামানো বিজনেস না। সো ট্রেনিং এর প্রতি আমাদের সকলের জোর দিতে হবে। তিন নম্বর হচ্ছে ট্রেনিং ইজ দ্য ফুয়েল ফর আওয়ার ওয়ার্ক। ট্রেনিং হলো আমাদের কাজের জন্য জ্বালানি তেল।
এবং সর্বশেষ হচ্ছে কি, আপগ্রেডিং আওয়ার স্কিল, আপনার দক্ষতাটাকে কন্টিনিউ আপডেট করা। এখন আপনি হয়তো চিন্তা করতে পারেন আমি দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কেটিং প্র্যাকটিস করেছি, অথবা আমি দীর্ঘদিন অন্য একটা পেশায় ছিলাম, অথবা আমি অনলাইন সম্পর্কে অনেক কিছু জানি, এখন আমি এটা কেন আবার কিনবো? দেখুন, পৃথিবীর সকল কিছু কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে। মোবাইল কোম্পানি যখন মোবাইল বের করে, নোকিয়া 3310 কিন্তু তখনকার সময় অনেক সেরা সেট ছিল, অনেক মানে লেটেস্ট ভার্সন মোবাইল ছিল, ওই সময় এটাই সবাই কিন্তু ব্যবহার করেছে। এখন কিন্তু কাউকে ফ্রি দিলেও সে ব্যবহার করবে কিনা আমি জানি না, কিন্তু ওই সময়ের জন্য কিন্তু ওই মডেলটাই পারফেক্ট ছিল। তার মানে আগে মোবাইল যত বড় ছিল দেখতে তত দামি মনে হইতো, আর এখন মোবাইল যত ছোট দেখতে মনে হয় তত দামি। তাহলে এই যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তনের সাথে আপনাকে খাপ খাওয়াতে হবে। এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, তাহলে আপনি বুঝবেন কেন পরিবর্তনের সাথে আপনার খাপ খাওয়ানো উচিত। যেমন এটা হচ্ছে ওল ক্রো, আগের দিনের কাকের গল্প। আমরা একটা গল্প বলছিলাম, কাকের বুদ্ধি। একটা একটা করে কাকের পানি তৃষ্ণা লাগে, তখন সে একটা একটা করে পানি, পাথর পেলে পানির কলসে, তখন পানিটা উপরে উঠে তারপরে সে পান করে। এই গল্পটা আমরা ছোটবেলা পড়েছিলাম, কাকের বুদ্ধি। কিন্তু বর্তমানের মডার্ন ক্রো কিন্তু এত কষ্ট করে না, সে কিন্তু ডাইরেক্টলি পাইপ নিয়ে এসে পানি পান করা শুরু করে। তাহলে কষ্ট কম, রেজাল্ট তাড়াতাড়ি। অর্থাৎ যার কাছে প্রশিক্ষণ আছে তার কাছে কিন্তু কাজটা ইজি, কিন্তু যার কাছে প্রশিক্ষণ নাই তার কাছে কাজটা কিন্তু কঠিন। এই জন্য আমাদের ট্রেনিং এ মনোযোগী হওয়া জরুরি। চলুন আমরা বর্তমান এই, পৃথিবীতে যে একটা সিচুয়েশন আমরা আছি, যেমন এখন লকডাউন চলছে, লকডাউনটা 10 তারিখ পর্যন্ত বাড়িয়েছে। এরপরে হয়তো জীবন জীবিকার তাগিদে সরকার সবকিছু খুলে দিবে, কারণ লকডাউনে তো মূল সমাধান না। যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু এটা সমাধান না, সচেতনতা হচ্ছে সবচেয়ে বড় সমাধান। তো চলুন ভয় না পেয়ে আমরা সচেতনতার মাধ্যমে করবো জয়। তো সেটা কিভাবে, কিছু রিপোর্ট আমি আপনার সামনে শেয়ার করছি, তাহলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি ভয় কতটা পাওয়া উচিত, নাকি সেই ভয়টা না পেয়ে সচেতন হওয়া উচিত। যেমন এটা 2020 সালের শেষ 3 মাসের একটি রিপোর্ট। করোনায় 3 মাসে 3,14,687 জন মারা যায় পুরো পৃথিবীতে। ওই একই সময় 3 মাসে শুধুমাত্র ম্যালেরিয়া রোগে মারা যায়, ম্যালেরিয়া জ্বরের মাধ্যমে 3,40,584 জন। ওই একই সময় 3 মাসে আত্মহত্যা করে মারা যায় 3,53,696 জন পুরো পৃথিবীতে। সড়ক দুর্ঘটনায় তখন 3 মাসে পুরো পৃথিবী, যদিও সকল গাড়ি ঘোড়া কিন্তু ম্যাক্সিমাম বন্ধ ছিল, তারপরে টুকটাক যেটা চলেছে সেটাতেই রিপোর্ট দেখেন 3,93,479 জন কিন্তু মারা গিয়েছে। এইচআইভি ভাইরাসের কারণে 2,40,950 জন মারা গিয়েছে এই একই সময়ের মধ্যে। মদ্যপান জনিত কারণে মারা গিয়েছে 5,58,471 জন। ক্যান্সার জনিত মারা যায়, ক্যান্সার জনিত কারণে বা ক্যান্সার রোগে 11,67,714 জন। শুধু ধূমপানের কারণে মারা যায় 8,16,498 জন। যক্ষায়, এটা 3 মাস না, এটা 12 মাসের রিপোর্ট, 2020 সালে শুধু যক্ষা রোগে মারা যায় 14 লক্ষ মানুষ। মশার কারণে আপনি জেনে হয়তো আশ্চর্য হবেন, প্রতিদিন পৃথিবীতে কিন্তু 2,780 জন মানুষ মারা যাচ্ছে শুধু মশার কামড়ে। অথচ পৃথিবীতে সবচেয়ে তুলনামূলক ছোট প্রাণীগুলোর মধ্যে একটা কিন্তু হচ্ছে মশা। সেই মশার কারণে প্রতিদিন কিন্তু মারা যাচ্ছে 2,780 জন পার ডে। অথচ আমরা কিন্তু দেখেন, এই যে জরিপটা আমি দেখালাম, তার মানে করোনা থেকে 28 গুণ বেশি মানুষ মারা যাচ্ছে আরো বিভিন্ন রোগে। কিন্তু আমরা ওই বিষয়গুলো নিয়ে কিন্তু এতটা সচেতন, এতটা ভয় কিন্তু আমাদের মধ্যে নাই। কিন্তু আমরা করোনাকে নিয়ে যতটা ভয় আছি, এই ভয়টা আসলে ভয় না, আমাদের সরকার রিপোর্ট দেখি নর্মাল আক্রান্ত, অর্থাৎ আপনি ঘরে থাকলেও কিন্তু করোনা আক্রান্ত হতে পারেন। যেমন আপনারা গত সপ্তাহে একটা রিপোর্ট দেখেছেন কিনা আমি জানি না, কাশিমপুর কারাগারে একজন 80 আসামির করোনা ধরা পড়েছে পজিটিভ। অথচ উনি কিন্তু কন্ডম সেলে ছিলেন, কিন্তু 5টি আসামি ওই রুম কিন্তু উনি একজনই ছিলেন, অথচ ওনার কিন্তু করোনা পজিটিভ রিপোর্ট আসছে। তার মানে আমি আপনি ঘরে বসে থাকলে যে করোনা আক্রান্ত হবো না, বিষয়টা কিন্তু তা না। করোনা যে কোনো জায়গায় আক্রান্ত হতে পারে, এবং অলরেডি আমি আপনি কিন্তু অনেকেই আক্রান্ত হয়েও গিয়েছি, কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি কেন? কারণ গবেষণায় দেখা গিয়েছে 81% হচ্ছে নর্মাল আক্রান্ত, মানে আমি আপনি আক্রান্ত হই সেটা বুঝতেই পারিনি। হালকা জ্বর ছিল, কাশি ছিল একদিন, এজ এ সিজনালি জ্বরের মতো আমরা এটা অনুভব করি, অথবা সেটাও আমাদের হয়নি। 81%, 100 জনের মধ্যে 81 জনেরই নর্মাল আক্রান্ত। সামান্য প্রভাব 14%, অর্থাৎ 4-5 দিন ধরে জ্বরে ভুগতেছে, কাশিটা প্রচন্ড বা গলা ব্যথা হালকা, এটা 14% মানুষের প্রভাব পড়ছে, যেটা হাসপাতালে যাচ্ছে,
অথবা দেখা গেল লং টাইম একটু পেইন সহ্য করতে হচ্ছে, শরীর ব্যথা, বিভিন্ন যে সিমটম গুলো থাকে সেটা 14% লোকের উপর প্রভাব পড়ে। সংকটাপন্ন অবস্থা থাকে মাত্র 5%। অর্থাৎ মৃত্যুজনিত বা আইসিইউ তে যেটা আমরা বলি, যেখান পর্যন্ত যেতে হয় সেটা মানে তাকে আইসিইউ তে রাখতে হচ্ছে 2-4 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন। তাহলে সংকটাপন্ন হচ্ছে 5%, কিন্তু 5% মধ্যে মারা যাচ্ছে মাত্র 2%। তার মধ্যে 3% কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন আমাদের করোনার রিপোর্ট গুলো খবরে যেটা দেখায় দেখবেন, আমরা কিন্তু নেগেটিভ সাইডকে হাইলাইট করার কারণে নেগেটিভ সাইডটা বেশি দেখি, পজিটিভটা কম দেখি। প্রতিদিন মারা যাচ্ছে অনেক, এটা ঠিক আছে, কিন্তু সুস্থ হচ্ছে কিন্তু তার থেকে কয়েক গুণ বেশি। তাহলে আমরা এটাকে ভয় না পেয়ে আমরা যদি এই বিষয়টা সম্পর্কে একটু সচেতন হই যে কিভাবে করোনা ছড়ায়, সেই জিনিসটাকে যদি আমরা মেনটেন করি, তাহলে আমরা এটা থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে। কারণ জীবন এবং জীবিকা কোনোটাকে কিন্তু আমি আপনি বাদ দিতে পারবো না, দুইটাকে ঠিক রাখতে হবে। তাহলে আমরা যদি সবসময় মাস্ক পরি, যখন বাসা থেকে বেরোবো অবশ্যই মাস্ক পরে বেরোবো, আমরা হ্যান্ড স্যানিটাইজার পকেটে রাখলাম, কিছুক্ষণ পর পর সেটা আমরা হাতের মধ্যে স্প্রে করলাম, কোনো কিছু মুখে দেওয়ার আগে হাতটা ভালো করে ধুয়ে নিলাম, এই কাজগুলো যদি বেসিক্যালি আমরা করি, তাহলে কিন্তু আমরা যত কাজেই ঘরের বাইরে করি না কেন, আল্লাহর রহমতে করোনা আক্রান্ত হবেন এটা কিন্তু মানে না। কিন্তু এটার ভয়ে যদি আমি ঘরে বসে থাকি, আমার কিন্তু ভয়েও মৃত্যু হওয়ার সুযোগ আছে। কারণ গত মাসে একটি জরিপ দেখলাম যে বর্তমানে মানসিক রোগে আক্রান্ত 54% মানুষ, 54% মানুষ অলরেডি মানসিক রোগী হয়ে গিয়েছে। এই লকডাউন অথবা শাটডাউনে ঘরবন্দি থাকার কারণে মানসিক ভাবে 100 জনের মধ্যে 54 জন কিন্তু এফেক্টেড। এটা যদি আরো দীর্ঘমেয়াদী হয়, আমি আপনি কিন্তু আরো খারাপ অবস্থার দিকে যাব। বা কাজ যদি করি তাহলে কিন্তু মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, আপনার যে ইনকাম সোর্স সেটাও কিন্তু ঠিক থাকবে। দেখেন, সার্স যে ভাইরাসের কথা বলা হয়, তখন কিন্তু পৃথিবীতে সার্স রোগে 100 জন আক্রান্ত হলে কিন্তু 10 জনে মারা যেত। তারপর আছে সোয়াইন ফ্লু, পরের বছরে যেটা আসছে, সেখানে কিন্তু 100 জনে 28 জনে মারা যেত। কিন্তু করোনা কিন্তু সেটা রিপোর্ট মাত্র 2%। সো আমরা করোনাকে ভয় না পেয়ে আজকে থেকে চেষ্টা করব আমরা আমাদের সচেতনতার মাধ্যমে এই করোনার যে বর্তমানে একটি যুদ্ধ চলছে সেটা থেকে আমরা আমাদেরকে জয় করব ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের ডেইলি কাজগুলোকে ঠিক মতো পালন করব। চলুন, আজকে আমাদের ইনভাইটের মূল টপিক হচ্ছে ইনভাইট। ইনভাইট মানে হচ্ছে আমন্ত্রণ। নেটওয়ার্ক মার্কেটিং সফল হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ইনভাইট, যার মাধ্যমে আপনার স্বপ্ন পূরণের যাত্রা শুরু হয়। এখানে একটি মেসেজ দেওয়া আছে। ইনভাইট কিন্তু আপনি কি কারণে ইনভাইট করছেন, এই কারণটা যদি আপনি ফিল করতে না পারেন, অনুভব করতে না পারেন, তাহলে আপনার ইনভাইটটা কিন্তু প্রপার ইনভাইট নাও হতে পারে। যেমন দেখেন, আপনার ছোট ভাইয়ের জন্মদিন, আপনি আপনার কোন একটা ফ্রেন্ডকে ইনভাইট করছেন। ইনভাইটের ধরনটা যদি এমন হয় যে দোস্ত তোমার তো দেখে মনে হয় কিছু খাও না, তো কালকে আমার ছোট ভাইয়ের জন্মদিন, বাসায় কেক কাটবো, কলা, বিস্কুট, তারপর চানাচুর, আপেল, কমলা, মালটা, মিষ্টি, দই, অনেক কিছু আয়োজন করছি, তুমি বিকেলে খাই আইসো। এই যে তাকে দাওয়াতটা দিলেন, একটু খেয়াল করে দেখেন তো এই দাওয়াতটা সে কি আসার কোনো যৌক্তিকতা আছে? আপনাকে যদি এইভাবে কেউ দাওয়াত দেয় আপনি কি আসবেন? নিশ্চয়ই না, কারণ ব্যক্তিত্ব সবারই আছে। বাট এই একই বিষয়টার উপরে দাওয়াতটা যদি আমরা একটু ভিন্ন ভাবে দিই, যেমন আপনি আপনার বন্ধুকে বললেন, আচ্ছা বন্ধু বলতো আমার ভাই কি তোমার ভাই না? তখন সে বলবে হ্যাঁ, কেন, তোর ভাই তো আমারও ভাই। তাহলে আমার ভাইয়ের জন্মদিন মানে কার ভাইয়ের জন্মদিন? তাহলে সে বলবে যে হ্যাঁ, আমার ভাইয়ের জন্মদিন। তাহলে যেহেতু তোমার ভাইয়ের জন্মদিন, তাহলে এই প্রোগ্রামের আয়োজন থেকে শুরু করে কি কি জিনিস কেনাকাটা হবে, সকল কিছু, এগুলো কেনাকাটা থেকে মেহমান রিসিভ সকল কিছু কার দায়িত্ব নেওয়া উচিত? আপনার বন্ধু বলবে যে আমার দায়িত্ব নেওয়া উচিত। তখন তাকে আপনি যদি বলেন যে তুমি আগের দিন রাতে চলে আসবা, দেখবেন সে আগের দিন রাতে যদি কোনো কারণে নাও আসতে পারে, পরের দিন সে সবার আগে কিন্তু চলে আসবে। কারণ আপনি তাকে গুরুত্ব দিয়ে দাওয়াতটা দিয়েছেন, তাকে গুরুত্বটা বুঝিয়েছেন, এবং তাকে সেই রেসপেক্টটা আপনি করেছেন। তার মানে ইনভাইটটা আপনার যদি 21-এ কেন ইনভাইট করছেন এই ফিলিংসটা যদি আপনার মধ্যে কাজ না করে, তাহলে কিন্তু আপনি ইনভাইটটা প্রপার ভাবে করতে পারবেন না। এখন ইনভাইট যদি আমি কাউকে না করি, আমার আপনার এই মার্কেটিং প্ল্যানটা যত চমৎকারই হোক, এটা দেখার জন্য কেউ কি আসবে? নিশ্চয়ই না। তাহলে কেউ যদি প্ল্যান দেখতে না আসে, কারো কি কোনো জয়নিং হবে? না। যদি কোনো জয়নিং না হয়, কোনো প্রোডাক্ট সেল না হয়, আমার কি কোনো ম্যাচিং হবে? না। ম্যাচিং যদি না হয়, আমার কি কোনো ডেজিগনেশন আসবে?
না, যদি ডেজিগনেশন না হয় তাহলে আমার যে ইনসেনটিভ গুলো ওয়ার্ল্ড মিশন থেকে পাওয়ার কথা, কক্সবাজার ট্যুরে যাওয়া, নেপাল যাওয়া, মালয়েশিয়া যাওয়া, ব্যাংকক যাওয়া, সিঙ্গাপুর যাওয়া, বাইক পাওয়া, গাড়ি পাওয়া, ফ্ল্যাট পাওয়া, এই যে এতগুলো ইনসেনটিভ বা এতগুলো স্বপ্ন পূরণ আমার, এই কোনো কিছু কি হবে? নিশ্চয় না। তাহলে আমার সকল স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপটা কিন্তু কি? ইনভাইট। সো এই জন্য বলা হচ্ছে ইনভাইটটা দেওয়ার সময় আপনাকে এমন ভাবে দিতে হবে, আপনাকে ফিল করতে হবে আমার এই দাওয়াতটা স্বপ্ন পূরণের দাওয়াত নিয়ে যাচ্ছি আমি, এই দাওয়াতের মাধ্যমে আমি আমার স্বপ্নটা পূরণ করব। তাহলে এই দাওয়াতে আপনার আন্তরিকতা থাকবে, আপনার মধ্যে একটা সিরিয়াসনেস থাকবে। চলুন ফিউচার নেটওয়ার্ক মার্কেটিং, আমরা একটু ফিউচার নেটওয়ার্ক মার্কেটিংটা কেমন হতে যাচ্ছে সেটা একটু রিপোর্ট নেওয়ার আমরা একটু চেষ্টা করি। আমি আমার আঙ্গিকে দুইটা রিপোর্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে রুম ভাড়া হবে, অর্থাৎ সাবলেট যেটাকে আমরা বলি, দ্বিতীয় তলায় ব্র্যাকেটে লেখাটা আছে দেখেন, নেটওয়ার্কার অগ্রাধিকার। চলতি মাস এপ্রিল হতে ব্যাচেলর এক রুম অথবা সিট ভাড়া হবে, যোগাযোগ 113 আরামবাগ গার্লস স্কুল গলি। এটা ছবিটা উঠানোর আমার মূল কারণ হচ্ছে ঢাকা সিটিতে আপনাদের পরিচিত বা আপনারা যারা আছেন একটু খেয়াল করে দেখবেন ব্যাচেলরদের রুম পাওয়া কিন্তু সো টাফ, যেটা ব্যাচেলরের উপরে বাংলাদেশে অনেকগুলো নাটক রচিত হয়েছে। এবং যদি সেই গোল মানে ব্যাচেলরের জন্য বাসাটা হয় কোন একটা গার্লস স্কুলের গলির পাশে, তাহলে তো সেটা চিন্তা করাটাই বোকামি। কেননা ওই জায়গায় ইপটিজিং হতে পারে, এই জন্য বাড়ির মালিকের কমপ্লেইন আসবে। সো ওই গলিতে তো ব্যাচেলরের নো এন্ট্রি। কিন্তু খেয়াল করে দেখেন এখানে ব্যাচেলর ভাড়া দিচ্ছে কিন্তু ঠিকানা হচ্ছে গার্লস স্কুল গলি। তার মানে যিনি বাড়ির মালিক উনি ফিল করেছেন যে আমি যদি নেটওয়ার্কারকে অগ্রাধিকার, নেটওয়ার্কারকে আমি ব্যাচেলরকে ভাড়া দেই, সে কখনো কিন্তু এখানে দাঁড়িয়ে এই যে স্কুল গলিতে দাঁড়িয়ে স্কুলে যে মেয়েরা আসবে যাবে সে কিন্তু কাউকে শীষ মারবে না, কাউকে বিরক্ত করবে না, ইপটিজিং করবে না। কারণ সে জিনিসটা সে জানে। কারণ একজন নেটওয়ার্কার তিনি শুধু নেটওয়ার্কিং এর উপরে অথবা তার বিজনেস পলিসির উপরে কিন্তু প্রশিক্ষণ গ্রহণ করে না, তিনি তার টোটাল লাইফটার উপরে কিন্তু এখান থেকে শিখার সুযোগ আছে। এবং একজন মানুষ শুধু সেল কিভাবে করবে আমরা কিন্তু সেটা শিখাচ্ছি না, নেটওয়ার্ক মার্কেটিং এ শুধু সেটার উপর আলোচনা হয় না। ব্যক্তি জীবনে কিভাবে কাজ করবেন, পারিবারিক জীবনে আপনি কিভাবে থাকবেন, সামাজিক জীবনে আপনার চলাফেরা কিভাবে উচিত, বড়দেরকে কিভাবে আপনি সম্মান করবেন, ছোটদেরকে কিভাবে স্নেহ করবেন, কি কি কাজ আপনার বর্জন করা উচিত, কি কি কাজ আপনার করা উচিত, এই বিষয়গুলো কিন্তু আলোচনার টপিকে থাকে প্রশিক্ষণে। তার মানে একজন ব্যক্তির মানুষের যে মৌলিক যে যোগ্যতাগুলো বা মৌলিক যে গুণাবলীগুলো, এইগুলো কিন্তু শেখানো হয় নেটওয়ার্ক মার্কেটিং এ, যার জন্য একজন পরিপূর্ণ মানুষ নেটওয়ার্কার হওয়ার সুযোগ থাকে। যেমন আমার কথাটা যদি আপনি প্রমাণ করতে চান, আমি আপনাকে কিছু টপিক ধরিয়ে দিচ্ছি, আপনি একটু ট্রাই করে দেখবেন। আপনি আজ পর্যন্ত যত ইয়াবাখোর ধরা পড়েছে বাংলাদেশে, কোন একজন ইয়াবাখোর নেটওয়ার্কার এটাকে আপনি কখনো দেখেছেন? যত ইফটিজার মামলা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন তো কোন ইফটিজার কি নেটওয়ার্ক নেটওয়ার্ক কর্মী? না। এই যে কোন ইয়াবা বাবা বা ইফটিজিং বা যে সকল সমাজে খারাপ দিকগুলো আছে এগুলো কেউই কিন্তু নেটওয়ার্কাররা জড়িত না। কেন না? তারা জানে এই কাজগুলো তারা মানে করাটা তাদের জন্য ঠিক না, এবং এই কাজগুলো সমাজের জন্য ব্যক্তির জন্য খারাপ। এই জন্য তারা এই জিনিসগুলো কিন্তু পরিহার করে। তার মানে কোন নেটওয়ার্কারের পক্ষে এই নেগেটিভ কাজগুলো করার কোনো সুযোগ না। কারো মধ্যে যদি এই নেগেটিভ দিকগুলো থাকে তাহলে সে কখনো এই সেক্টর কিন্তু লং টাইম সাস্টেন করতে পারবে না, সেখান থেকে অলরেডি ঝরে গিয়েছে। তার মানে নেটওয়ার্কার অগ্রাধিকার এই মেসেজটা দেওয়ার অর্থ হলো আজকে বাসা ভাড়ার ক্ষেত্রে নেটওয়ার্কার অগ্রাধিকার, ভবিষ্যতে দেখবেন চাকরি অথবা যে কোনো জিনিস কোনো একটা অফার আসবে, অথবা এমন হতে পারে কোনো মেয়ের বাবা তার মেয়ে বিয়ে দিবে, সেই সার্কুলেশনও হয়তো ব্যাকেটে লেখা থাকতে পারে নেটওয়ার্কার অগ্রাধিকার। সো নেটওয়ার্কের ফিউচারটা কিন্তু ব্রাইটনেস হচ্ছে। এখানে আরেকটি ছবি দেওয়া আছে, ইন্ডিয়ান একটি ব্যাংকের আইসিআইসিআই ব্যাংকের একটি রিপোর্ট, সেটা হচ্ছে যে জব সার্কুলেশনের কেওয়াইসি ফর্ম যে পূরণ করে যেটা সাবমিট করতে হয়েছে, সেখানে সে ফর্মের ইনফরমেশন ডাটার মধ্যে একটা হচ্ছে আপনার অকুপেশনের ঘর। আমি যেটা রেড মার্ক করে দিয়েছি দেখেন এখানে লেখা আছে মাল্টি লেভেল মার্কেটিং। তার মানে ইন্ডিয়াতে অলরেডি নেটওয়ার্ক মার্কেটিং থেকে একটি প্রফেশন হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়ে দিয়েছে। এখন আপনারা ভালো করে জানেন আমাদের নিকটবর্তী ইন্ডিয়াতে যা কিছু হচ্ছে বা যা কিছু হয় এটা কিন্তু এর পরে বাংলাদেশে কিন্তু হয়। তো যেহেতু বর্ডার খুব কাছাকাছি এই পাড়ার ওপার, তার মানে এই মাল্টিলেভেল মার্কেটিং ইন্ডিয়া রাইট কিন্তু এখন প্রফেশনাল হিসাবে কিন্তু গভর্নমেন্টলি ভাবে স্বীকৃতি পেয়েছে, সামাজিক ভাবে একটা কিন্তু মর্যাদা পেয়েছে। উইদিন শর্ট টাইম সেই জিনিসটা কিন্তু বাংলাদেশে আসবে। সো আমরা যারা এটাতে অলরেডি আগে চলে এসেছি তাদের জন্য কিন্তু অনেক ভালো একটা সাইট কিন্তু তৈরি হচ্ছে, ভালো একটা দিক তৈরি হচ্ছে।
কারণ আগামী দিনে নেটওয়ার্কিং এর যখন উজ্জ্বল ভবিষ্যৎ হবে, সেটা নেতৃত্বে কিন্তু আপনারা থাকার সুযোগ থাকবে। তো চলুন আজকে ইনভাইট মানে হচ্ছে যোগাযোগ, আমন্ত্রণ। বলা হচ্ছে কন্ট্যাক্ট লিস্ট অনুযায়ী যোগাযোগের সম্ভাব্য তারিখ অনুযায়ী আপনার টার্গেট ক্রেতার সাথে যোগাযোগ করবেন। মনে রাখতে হবে, সঠিক সময়ে সঠিক কাজ করতে পারলে কেবল সাফল্য আসবে। অনেকেই স্বপ্ন প্রস্তুত করেন, লক্ষ্য স্থির করেন, তালিকা প্রস্তুত করেন, প্রচুর প্রশিক্ষণ গ্রহণ করেন, কিন্তু সফল হন না, কারণ সঠিক আমন্ত্রণের অনুপস্থিতি। ব্যক্তি বিশেষ যোগাযোগের ধরন ও আমন্ত্রণ ভিন্ন হওয়া উচিত। টার্গেট ক্রেতার বয়স এবং পেশার সাথে সামঞ্জস্য রেখে আমন্ত্রণ জানাতে হবে। সঠিক ব্যক্তির নিকট সঠিক সময়ে সঠিক আমন্ত্রণ জানানোর জন্য দরকার যথেষ্ট আত্মবিশ্বাস এবং প্রচুর অনুশীলন। আমরা যে কাজটা এখন করছি সেই কাজটা দুই ভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল করোনা আসার আগে আমরা অভ্যস্ত ছিলাম, আমরা সবসময় ফিজিক্যাল ভাবে কাজ করতাম। করোনা আসার পরে যেহেতু শাটডাউন, লকডাউন অথবা বাসায় থাকুন নিরাপদে থাকুন কথাটি প্রচলন শুরু হয়েছে, তার মানে ডিজিটাল ওয়ার্ল্ড। এখন আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে যেহেতু কাজ কম করতে পারি, তাই ডিজিটাল ওয়ার্ল্ডে বেশি করতে হবে। যেমন আজকের প্রশিক্ষণটা আমরা সাধারণত এই প্রশিক্ষণগুলো ফিজিক্যাল ভাবে কিন্তু করতাম, বা যেহেতু এখন ফিজিক্যাল ভাবে করার সুযোগ পাচ্ছি না, আমরা কিন্তু আমাদের প্রশিক্ষণ বন্ধ রাখে আমরা ডিজিটাল ওয়ে কিন্তু স্টার্ট করেছি। তো আপনি আপনার মিটিং, সেমিনার সেগুলো কিন্তু আপনি ডিজিটাল ওয়েতে শুরু করতে পারেন। এখন ফিজিক্যাল আর ডিজিটালে কাজ করার জন্য সবচেয়ে যেটা বাধাগ্রস্ত আপনি হবেন, বা সবচেয়ে বেশি যে জিনিসটার সম্মুখীন হবেন, সেটা হচ্ছে ট্রাস্ট লেভেল। অর্থাৎ এই দুইটার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি মানুষের মধ্যে ট্রাস্ট লেভেলটা কম থাকে। অর্থাৎ ফিজিক্যাল ভাবে যেটার ট্রাস্ট লেভেলটা বেশি থাকে, ডিজিটাল ওয়ার্ল্ডে সেটা কম থাকে। কারণ ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা দেখেছি বিভিন্ন প্রতারণা বা বিভিন্ন ফেক জিনিস বা বিভিন্ন ক্রাইম, এই জন্য ডিজিটালের প্রতি মানুষের আস্থাটা একটু কম থাকে। কিন্তু আমাদেরকে সেই আস্থাটা কি করতে হবে? তৈরি করতে হবে। চলুন সেটার প্রথম কাজ, ডিজিটাল ওয়ার্ল্ড। ডোন্ট ইনভাইট এনিওয়ান টু শো দ্য প্ল্যান ডাইরেক্টলি। আমরা অনেকে মেসেঞ্জার আমাদের মার্কেটিং প্ল্যানটা পাঠিয়ে দেই, বা ফেসবুকে মার্কেটিং এর চকটা রেখে দেই। এটা কিন্তু একটা রং কনসেপ্ট। ডাইরেক্টলি কাউকে মার্কেটিং প্ল্যান দেখালে এটা ইফেক্টিভ হয় না। আপনি চাইলে বিভিন্নভাবে কিন্তু ডিজিটাল মার্কেটিংটাকে কাজে লাগাতে পারেন। সেটা কিভাবে? যেমন ফেসবুক, তারপর হচ্ছে ডিফারেন্ট গ্রুপ, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কাজ করি। যেমন আপনি ফেসবুকে একটা গ্রুপ খুলতে পারেন, আপনি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খুলতে পারেন, আপনি ইনস্টাগ্রামে একটি গ্রুপ খুলতে পারেন। এই গ্রুপ খুলে কি করলেন? আপনি কিছু সচেতনতামূলক ফোর্স দিলেন, জনসচেতনতামূলক আপনি ফোর্স দিলেন। যেমন আমাদের মোরিঙ্গা একটি চমৎকার প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটি এই মুহূর্তে এই করোনার সময় প্রত্যেকটা মানুষের কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু দরকার। প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা মেম্বারের কিন্তু নিয়মিত এখন মোরিঙ্গা খাওয়া দরকার। তাহলে যেহেতু সবার নিয়মিত মোরিঙ্গা খাওয়া দরকার, তাহলে আমরা মোরিঙ্গার উপরে আমরা কিছু সচেতনতামূলক কথা লিখতে পারি। ধরেন মোরিঙ্গার বেনিফিট দিয়ে আপনি একটা পোস্ট দিলেন, দিয়ে লাস্টে আপনি মোরিঙ্গার যে ছবি আছে এটা দিয়ে আপনি পোস্ট দিয়ে দিলেন। যেমন বাটা যখন প্রথম মার্কেটিংটা শুরু করেছে পোস্টার বা ব্যানার দিয়ে, তখন বাটা যে কাজটা করেছে, সে কি করেছে? তার ব্যানারে লেখার চেষ্টা করেছে, ব্যানারে লিখেছে, সে লেখাটা ছিল কোনো কিছুর আঘাতে যদি পা ক্ষত হয়, তাহলে পায়ে দোষটঙ্কা হতে পারে। দেখেন, কারণ আপনি খালি পায়ে যখন হাঁটবেন, তখন স্বাভাবিকভাবে যে কোনো কিছুর আঘাত কিন্তু আপনার পায়ে লাগতে পারে। তাহলে কোনো কিছুর আঘাত যদি আমার পায়ে লাগে, তাহলে আমার ধনুষ্টঙ্কা হতে পারে। এই জন্য দেখবেন আপনার শরীরে পায়ের নিচে বা কোথাও যদি প্যারাক বা স্টিল জাতীয় কোনো কিছু আমাদের শরীরে আঘাত পাই, তখন কিন্তু আমরা টিকা নিতে টিকা নিতে হয়, ধনুষ্টঙ্কার টিকা যেটাকে বলা হয়, যেন ধনুষ্টঙ্কা না হয়। ওই সময় ধনুষ্টঙ্কার টিকা আবিষ্কার হওয়ার আগে কিন্তু এই ধনুষ্টঙ্কা জনিত কারণে মানুষ মারা যেত। তো বাটা লিখলো যে যদি খালি পায়ে হাঁটেন, তাহলে কোনো কিছু দ্বারা আঘাত পেয়ে ধনুষ্টঙ্কা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি করতে হবে? জুতা পরুন। খালি পায়ে হেঁটে আঘাত না পেয়ে জুতা পরুন। নিচে লিখেছে বাটা জুতা। তার মানে সে কিন্তু ডাইরেক্টলি উপরের লাইনে কথাটা বলেনি যে বাটা জুতা পরুন। তাহলে টেকনিক্যাল মার্কেটিং এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট মার্কেটিং। আমি আপনি অনলাইনে কিন্তু চাইলে ডিজিটাল মার্কেটিং এ ডিফারেন্স মার্কেটিংটা কিন্তু ক্রিয়েট করতে পারি, যেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট মার্কেটিং। নাম্বার 2 হচ্ছে বিল্ড এ ডিপ রিলেশনশিপ ফার্স্ট টু ক্রিয়েট ট্রাস্ট। যেহেতু ডিজিটাল এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে ট্রাস্টটাই সবচেয়ে ফ্যাক্ট, সো আমি যে কাজটা করতে পারি, আমাদের রিলেশনশিপটা যেন মজবুত হয়। কারণ সম্পর্ক যত গভীর হবে, বিশ্বাসের জায়গাটা কিন্তু তত গভীরতা আসবে। এখন রিলেশনশিপ কিভাবে ক্রিয়েট হয়, এখানে একটা সূত্র লেখা আছে, বা ট্রাস্ট লেভেল কিভাবে তৈরি হয়।
সেই ফর্মুলাটা হচ্ছে ক্রিক, CRIC। সি মানে হচ্ছে কমিউনিকেশন। তার মানে প্রথমত হচ্ছে আমাকে যোগাযোগ করতে হবে। তাহলে আপনি কারোর সাথে যদি যোগাযোগ করেন, নিয়মিত কন্ট্যাক্ট করেন, নিয়মিত মেসেজ করেন, নিয়মিত ফোনে কথা বলেন, দেখবেন আস্তে আস্তে রিলেশন, তার সাথে সম্পর্কটা কিন্তু বৃদ্ধি হওয়া শুরু হবে। যখন সম্পর্কটা বাড়া শুরু হবে, তখন দেখবেন আপনাদের দুজনের মধ্যে বা ওই ব্যক্তিগুলোর সাথে তথ্য আদান প্রদান কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আর তথ্য আদান প্রদান হওয়ার পর এরপরে আপনার মধ্যে আপনার এবং তার সাথে কিন্তু একটা কমিটমেন্টের জায়গা ক্রিয়েট হবে। তাহলে প্রথমত হচ্ছে কমিউনিকেশন, দেন তৈরি হবে রিলেশন, রিলেশন হলে আদান প্রদান হবে ইনফরমেশন, ইনফরমেশন আদান প্রদানের একটা পর্যায়ে হয়ে যাবে কমিটমেন্ট। সো এই কমিটমেন্ট আর ট্রাস্টটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, প্রথম সূত্রটা কিন্তু কমিউনিকেশন, যোগাযোগ করতে হবে। তাই এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা আমাদের সম্পর্কটা আরো মজবুত করতে পারবো। মেক এ স্ক্রিপ্ট বিফোর, শর্ট স্পিড, ম্যাক্সিমাম 5 মিনিটস। আপনি যদি ফোনে কথা বলেন বা কোনো কিছু লিখবেন, তাহলে এটা একটু চেষ্টা করেন আগে রাফ কপি করার জন্য, অর্থাৎ ডাইরেক্টলি সেটা আপনি অনলাইনে চলে আসবেন না। অনলাইনে এসে যদি প্রয়োজনীয় চেয়ে অপ্রয়োজনীয় কথা দিয়ে বেশি বলে ফেলেন, তখন বিষয়টা কিন্তু যার কাছে বলছেন তার কাছে প্রেজেন্টেশনটা কিন্তু সুন্দর হচ্ছে না। সো এই জন্য আগে একটা স্ক্রিপ্ট যদি আপনি লেখেন, প্র্যাকটিস করেন। কারণ বলা হচ্ছে নো বডি বর্ন জিনিয়াস, পৃথিবীতে কেউই কিন্তু জিনিয়াস হয়ে জন্মগ্রহণ করে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান জিনিয়াস। শুধুমাত্র চর্চার মাধ্যমে একজন লোক কিন্তু নিজেকে দক্ষ করতে পারে। চলুন প্রিপারেশন অফ ইনভাইট। এখন আমরা যদি ইনভাইট করবো, তার আগে কিছু প্রিপারেশনের বিষয় আছে। সেই প্রিপারেশন গুলো আমরা কিভাবে করবো? নাম্বার 1, কাস্টমার সিলেকশন। প্রথমত হচ্ছে আমরা ব্যক্তি সিলেক্ট করবো যে কাকে আমরা ইনভাইট করবো। নাম্বার 2 হচ্ছে মেন্টাল গেট আপ, মানসিক প্রস্তুতি। নাম্বার 3 হচ্ছে ফিজিক্যাল গেট আপ, অর্থাৎ শারীরিক গঠন যেটা বা বাহ্যিক যেটা, ফিজিক্যাল গেট আপ। মেক শর্ট লিস্ট 500 প্লাস নেম। মেক এ শর্ট লিস্ট 500 প্লাস নেম। 500 জনের একটি নামের তালিকা তৈরি করব। বাট রিমেম্বার, হু হ্যাজ এ বিগ লিস্ট, হি হ্যাজ এ বিগ বিজনেস। যার একটি বড় নামের তালিকা আছে, তার একটি বড় ব্যবসা আছে। এখন আপনি হয়তো নামের তালিকা লিখতে বললে মেজর যে প্রবলেমটা হয়, আমরা লিখতে গেলে 5-10টা নাম লিখলে আর নাম নেই। কেন নাই? কারণ আপনি যখন নামের তালিকা লিখতে বসেছেন, তখন আপনি দেখা গেছে মিস্টার এ, তখন কি করছেন, ও মিস্টার এ তো জয়েন করবে না। মিস্টার বি না, তাকে তো বলাই যাবে না। মিস্টার সি না, সে তো আমাকে বকা দিবে। এই যে আপনি বারবার কাটিং করছেন যে ওনাকে, তাকে ইনভাইট করা যাবে না, তাকে যাবে না, তাকে যাবে না, তাকে যাবে না, এই কারণে আপনার নামের তালিকাটা কিন্তু ছোট। কথা, একটি কথা বলা আছে যে নামের তালিকার ক্ষেত্রে, সেটা হচ্ছে ডোন্ট প্রিজাজ। বিচারকের আসলে কখনো বসা যাবে না। উনি করবে না করবে না সেটার বিশ্লেষণ আপনি করবেন না, সেটা বিচার করার সুযোগ নেই। আপনার দায়িত্ব হচ্ছে আপনি কতজন মানুষকে জানেন, চিনেন, তাদের একটা নামের তালিকা তৈরি করুন। অ্যাজ লাইক আপনার বাড়িতে আপনি একটি বড় অনুষ্ঠান করবেন, কাকে কাকে আমন্ত্রণ জানাবেন, ঠিক সেম আপনি একটি নামের তালিকা তৈরি করুন। যখন আপনার নামের তালিকা তৈরি হলো, এখন নামের তালিকা সূত্রের জন্য কিছু সূত্র আমি আপনাদেরকে সহযোগিতা করে দিচ্ছি। ফ্রেন্ডস, প্রথম হচ্ছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস মেম্বার, আর হচ্ছে রিলেটিভ এন্ড রেসপেক্টিভ পারসন, আত্মীয় স্বজন গণ্যমান্য ব্যক্তি, ইন্স্যুরেন্স ব্রোকার এন্ড ইম্পর্টেন্ট পারসন, ইতে এমপ্লয়ি চাকরিজীবী বা ইঞ্জিনিয়ার, এন্ড দ্য নিয়ারেস্ট পারসন, কাছে প্রতিবেশী, ডি মানে ডক্টর বা ডাইনামিক পারসন, এস মানে স্টুডেন্ট অথবা স্ট্রেঙ্গার, অপরিচিত জন। বাসে যাওয়ার সময় একদিন পাশের সিটে বসছে, কথা প্রসঙ্গে তার সাথে পরিচয় হয়েছে, তিনি আপনার ইনভাইট লিস্টে আসতে পারেন। এইভাবে যদি আপনি ফর্মুলাটা অ্যাপ্লাই করেন, দেখবেন আপনার 500 না, আপনি চাইলে 5000 নাম লেখার সুযোগ আছে। আরেকটি সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, ফোন মেমোরি। যেমন আমাদের প্রত্যেকের কিন্তু মোবাইল ফোন আছে, যাদের বার ফোন আছে তাদের মোবাইল কিন্তু 250 থেকে 300 নাম্বার অলরেডি সেভ আছে। যাদের স্মার্টফোন তাদের তো আরো বেশি, 1000, 2000, বা আপনি যদি গুগল অ্যাকাউন্ট করেন আরো বেশি নাম আপনার সেভ করার সুযোগ আছে। তো নাম তো আপনার কাছে আছে, এখন আপনাকে শুধু লিখতে হবে। যেমন আমাদের অনেকে ফেসবুকে যারা ইউজ করেন, অনেকের হয়তো 5000 প্লাস হয়ে গেছে, বা যাদের কাছাকাছি ওও তো একটা কন্টাক্ট লিস্টে আছে। তাহলে আপনার মূল কাজ হচ্ছে আপনি 500 জনের একটা সর্বনিম্ন নাম তালিকা আপনাকে মেকিং করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং এর একটি উক্তি আছে, নেম লিস্ট ইজ দ্য ফাউন্ডেশন ফর এমএলএম। নামের তালিকা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর ভিত্তি প্রস্তর। আপনি 50 তলা বাড়ি বানাবেন, ওই 50 তলার ফাউন্ডেশন কিন্তু আগে দিতে হবে। আপনি যদি 5 তলার ফাউন্ডেশন দেন, 10 তলা বাড়ি বানাতে পারবেন না। তাহলে নামের তালিকা যার যত বেশি বড় হবে, এই সেক্টরে তার তত বেশি পদবি অর্জন করা বা সবচেয়ে ভালো অবস্থান ক্রিয়েট করা তার জন্য কিন্তু সহজ হবে। এখন নামের তালিকা আমার কমপ্লিট হয়ে গেল, তারপর কাজ হচ্ছে কোয়ালিটি প্রসপেক্ট লিস্ট। আমাকে
সেই নামের তালিকাগুলো থেকে কাকে আগে ইনভাইট করব, কাকে একটু পরে করব, কাকে সবার পরে ইনভাইট করব, সেই জিনিসটাকে ভাগ করতে হবে, বের করতে হবে। তাহলে সেই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারি? বলা হচ্ছে এখানে একটা চক দেওয়া আছে, আপনি এই চকের সহযোগিতা নিতে পারেন। যেমন আপনি প্রথমে নাম লিখলেন, কন্টাক্ট নাম্বার লিখলেন, অ্যাড্রেস লিখলেন, এরপরে লিখলেন ABCMET, তারপর হচ্ছে ডেট, রিমার্ক। দেখেন আমি এখানে বুঝার জন্য একজনের একটা ইনফরমেশন শেয়ার করেছি, মিস্টার এ। তার কন্টাক্ট নাম্বার লিখলেন, তার ঠিকানা লিখলেন ঢাকা বা কুমিল্লা, আপনি যেখানে আছেন লিখলেন। তারপরে আপনি কি লিখলেন? এ একটি সাবজেক্ট, এই সাবজেক্টের উপর আপনি 8 নাম্বার দিলেন। বি একটি সাবজেক্ট, সেই নাম্বার 8 নাম্বার দিলেন। সি তে তাকে 9 নাম্বার দিলেন। এম এর উপরে 5 নাম্বার দিলেন। ই তে 7 নাম্বার দিলেন। টি মানে হচ্ছে 37, টি মানে টোটাল, টোটাল তাকে 37 দিলাম। তাহলে 50-এ যদি কেউ 37 নাম্বার পায় তাহলে তো সে পরীক্ষায় পাস। এই জন্য আমি রিমার্কের করে কিন্তু ওকে লিখলাম, তার মানে তাকে ইনভাইট করা যায়। এই নাম্বারিং গুলো করে আপনি আপনার যে 500 জনের নামের তালিকা করেছেন, এখানে সবাইকে আপনাকে এই মার্কিংটা করতে হবে। আপনি মার্কিংটা করবেন, দেখবে সবার কিন্তু নাম্বারটা এক হবে না, কারো কম থাকবে, কারো বেশি থাকবে। যিনি সবচেয়ে বেশি নাম্বার পাবেন তাকে সবার আগে আপনি ইনভাইটটা করবেন, কারণ তার সকল কিছু ওকে। এখন আপনি যে নাম্বারিংটা করবেন, এই সাবজেক্ট গুলো কি সেটা তো আমাদেরকে জানতে হবে, কারণ এ দ্বারা কি বুঝিয়েছি, বি দ্বারা কি বুঝিয়েছি। চলুন সেটা আমরা একটু চেষ্টা করি। এই মানে হচ্ছে অ্যাম্বিশাস, মানে আপনার উচ্চাকাঙ্ক্ষা আছে কিনা, বড় হওয়ার কোন ইচ্ছা আছে কিনা। এখন আপনি যে গেস্ট গুলোর নাম লিখেছেন মিস্টার এ, তার কতটুকু আছে, 10-এ তাকে কতটুকু দেওয়া যায় সেটা আপনি লিখবেন। মিস্টার বি তার কতটুকু আছে তাকে দেখেন, মিস্টার সি। এইভাবে আপনি অ্যাম্বিশাস দিলেন। এইবার হচ্ছে বিজনেস মাইন্ডেড, ব্যবসা করার মানসিকতা আছে কিনা, বি মানে বিজনেস মাইন্ডেড। এবার অনেকে আছে পরিচিত বলে যে জীবনে মানে বড় আমি কোনোদিন ব্যবসা ট্যাবসা করবো না, আমি ভালো একটা চাকরি করব। তার মানে কিন্তু তার চাকরির মেন্টালিটি, সো ব্যবসা করার মেন্টালিটিটা তার কম বা নাই। এই কতটুকু আছে ওই গেস্টের, সে আপনি নিজে কিন্তু মার্ক করবেন। সি মানে হচ্ছে ক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি মানে হচ্ছে গ্রহণযোগ্যতা। এখানে এটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখা গেল আপনি এমন একজন লোককে ইনভাইট করলেন বা এমন একজন লোককে আপনার সাথে সম্পৃক্ত করলেন যার নামে এলাকা পোস্টার ছাপিয়ে দিয়েছে যে ওনাকে ধরেই দিলে 50,000 টাকা পুরস্কার। এখন এমন একজন ব্যক্তি যদি আপনার সংস্পর্শে থাকে তাহলে পুলিশ তো ওনার বাড়িতে যাবে যাবে, মাঝে মধ্যে কিন্তু আপনার বাড়িতেও যাবে। তাই ক্রেডিবিলিটি এখানটা খুবই গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্যতা। এম মানে হচ্ছে মানি, অর্থাৎ যেহেতু ন্যূনতম একটি প্রোডাক্ট তাকে ক্রয় করতে হবে, তো তাকে ওই প্রোডাক্টের টাকাটা তো তাকে ম্যানেজ করতে হবে। যেমন আমরা বন্ধুদের আড্ডার সময় অনেক সময় মাঝে মধ্যে বলি যে তাকে মায়েরা ফেলাইলেও 500 বাইরে দেবো না। এখন দেখেন তো, যারা মায়েরা ফেলাইলেও 500 বাইরে দেবো না, তাকে চিন্তা রেখে আপনি প্রোডাক্টের 4,000, 5,000 বা 6,000 টাকা কিভাবে আনবেন? তাই যদি মনে করেন যে তার টাকার, এই যে এখানে এম এর ঘরে আমি 5 লিখেছি, এখন তার একটি প্রোডাক্ট কেনার ব্যাপারে কতটুকু তার সামর্থ্য আছে সেটা আপনি নাম্বারিং করুন। ই মানে হচ্ছে এডুকেটেড, এডুকেটেড অথবা এক্সপিরিয়েন্স। আপনি যদি এসএসসি পাস হয় আপনার গেস্ট, তাকে আপনি কি দেন? 6 দেন। যদি এসএসসি পাস হয় তাকে আরেকটু নাম্বার দেন। যদি সে অনার্স কমপ্লিট হয় আরেকটু নাম্বার দেন। মাস্টার্স হলে তাকে 10-এ 10 দেন। তাহলে এই মার্কিংটা করার পর টি মানে হচ্ছে টোটাল, এই টোটাল সবার গুলো যোগ করবেন, যে সবচেয়ে বেশি নাম্বার পাবে তাকে সবার আগে আমাদেরকে ইনভাইট করতে হবে। জিগ জিগলার একটি কথা বলেছেন, ইফ পিপল লাইক ইউ দে উইল লিসেন টু ইউ। মানুষ যদি আপনাকে পছন্দ করে তারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। বাট ইফ দে ট্রাস্ট ইউ, কিন্তু তারা যদি আপনাকে বিশ্বাস করে, দে উইল ডু বিজনেস উইথ ইউ, তাহলে তারা আপনার সাথে ব্যবসাটা শুরু করবে। আমরা অনেকেই দেখবেন, আপনি জীবনে প্র্যাকটিক্যাল ভাবে দেখবেন যারা এখানে কাজ করছেন অলরেডি, আপনি দেখবেন আপনি অনেকেরই ইনভাইট করে মানে অফিসে নিয়ে আসছেন, আপনি প্ল্যান দেখাইছেন, উনি মনোযোগ সহকারে প্ল্যানও দেখেছে, বাট এরপর আর কোনো খোঁজ নাই। এখন উনি প্ল্যান দেখলো আপনার কথা, কিন্তু জয়েন করছে না কেন? বিকজ তিনি আপনাকে পছন্দ করেন, আপনাকে বিশ্বাস করেন না। পছন্দ করেন বিদায় আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে, কিন্তু ব্যবসাটা কিন্তু শুরু করেনি। কারণ ব্যবসা তার সাথে উনি শুরু করবে যার প্রতি ওনার ট্রাস্ট আছে। সো আমরা আমাদের গেস্টের ট্রাস্টের জায়গাটা যদি দখল করতে না পারি, সেই জায়গাটা যদি নিজেকে নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আপনি কখনোই গেস্টের প্রেজেন্টেশন দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। আমি যদি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনার সাথে একটু শেয়ার করি, দেখবেন আপনার অনেকের সাথে হয়তো মিলে যাবে। আমি আমার লাইফে অনেক ফ্রেন্ডকে প্ল্যান দেখানোর জন্য কাগজ কলম রেডি করেছি, সে ডাইরেক্টলি আমাকে স্টপ করে দিয়েছে, বলতে এগুলো কি দরকার বন্ধু, তুমি যেখানে আছো সেখানে আর কথা কি, কত টাকা লাগবে এটা বলো। তাহলে দেখেন, তাকে আমি প্ল্যানও দেখালাম না,
সে আমাকে উইলিংলি জয়নিং এর কিন্তু কথা বলছে। আবার অনেকের প্ল্যান দেখানোর জন্য 4 5 10টা কিন্তু পেজ শেষ করে দিয়েছেন ক্লোজিং দিয়ে, তারপরে তার জয়নিং হয় নাই। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা শুধু ট্রাস্ট আর লাইক। সো আজকে থেকে আপনি আপনার গেস্টের মূল্যায়ন করতে হবে, ওই গেস্টের আপনি কি ট্রাস্টের জায়গায় আছেন নাকি লাইকের জায়গায় আছেন। এখন ট্রাস্টের জায়গা যদি না থাকি, তাহলে ট্রাস্টের জায়গাটা যেতে হবে। কিভাবে যাব সেটাও আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো মেন্টাল গেট আপ, প্রথমত হচ্ছে মানসিক ভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রথম প্রস্তুতিটা হচ্ছে বি সিরিয়াস। আপনাকে সিরিয়াস হতে হবে। দেখবেন যে কোনো কাজের মধ্যে কিন্তু একটা সিরিয়াসনেস থাকে, ঝগড়া করতে তো একটা মুড লাগে। এখন আপনি হাসতে হাসতে যদি কাউকে গালে যান, সে তো মনে করবে ফাইজলামি করে। তাহলে সকল কিছুর কিন্তু একটা সিরিয়াস মোড আছে। আপনার বিজনেস করার জন্য কিন্তু একটা মানসিক প্রস্তুতি। বি সিরিয়াস, বি কনফিডেন্ট, আপনাকে আত্মবিশ্বাসী হইতে হবে। বি প্রোঅ্যাক্টিভ, আপনাকে ইতিবাচক মানুষ হইতে হবে। বি রেসপন্সিবল, আপনাকে দায়িত্বশীল হতে হবে। ডোন্ট থিঙ্ক এভরিবডি উইল জয়েন, আপনি এটা কখনো মনে করবেন না যে প্রত্যেকে এখানে জয়েন করবে, বাট সামবডি উইল টেক দ্য অপরচুনিটি। কিন্তু কিছু লোক আছে যারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করবে। আমাদের ওই কিছু লোকটাই দরকার। মেন্টাল গেট আপ সেকপার্ট, কাকে কখন কিভাবে আমন্ত্রণ করবেন সে সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। এমএলএম ব্যবসা পদ্ধতি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কার? আপনার না গেস্টের? নিশ্চয় আপনার। তাই ট্রেনিং এর প্রয়োজনীয়তা অপরিসীম। ফিজিক্যাল গেট আপ, পোশাক মার্জিত এবং রুচিসম্মত হতে হবে। অবশ্যই আপনি যে পোশাকটা পরবেন সেটা মার্জিত এবং বেশিরভাগ মানুষের কাছে রুচিসম্মত হইতে হবে। দেখেন, একটা জিন্স প্যান্ট যারা পরে, অথবা 10 8 10 দিক দিয়ে তালি দেওয়া, অর্থাৎ ডিজে পার্টি ড্রেস গুলো যারা পরে, এটাও তো কারো না কারো কাছে রুচিশীল, তবে সেটা সীমিত সংখ্যক, হাতে গোনা 2 4 জন 5 জন 10 জন। সো আমরা বেশিরভাগ মানুষের কাছে যেটা রুচিসম্মত সেরকম পোশাক পরবো। অফিসিয়াল ব্যাগ বা ফাইল থাকতে হবে। বিজনেস ডায়েরি, ভিজিটিং কার্ড, লিগেল পেপার। লিগেল পেপার বলতে আমাদের অবশ্যই প্রোফাইলটা, আমরা যারা কাজ করছি সবার কাছে মাস্ট বি আমাদের বিজনেস প্রোফাইলটা কিন্তু থাকতে হবে। এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় অস্ত্র, কারণ এখানে লিগেল ডকুমেন্টস পেপারস এর সবকিছু দেওয়া আছে। প্রশাসন, মিডিয়া বা যে কোনো কিছুর আপনি যখন সম্মুখীন হবেন, অথবা গেস্ট কোনো প্রশ্ন করলো, আপনি কিন্তু সকল কিছু তাকে দেখানোর সুযোগ আছে এই বইটি থেকে। যুদ্ধ করতে যাবেন, যদি সাথে অস্ত্র না থাকে, প্রতিপক্ষ একটা ইট নিক্ষেপ করলে কিন্তু আপনি শেষ। এখানের অস্ত্রগুলো হচ্ছে কি, যে অফিসিয়াল ব্যাগ, ফাইল, বিজনেস ডায়েরি, ভিজিটিং কার্ড, লিগ্যাল পেপার মানে প্রোফাইল, সাদা কাগজ কলম ইত্যাদি আপনার সাথে থাকতে হবে। কাগজ আর কলমের ক্ষেত্রে একটু মেসেজ বলি। আমরা অনেকেই আছি এখনো ডাক্তার যে প্রেসক্রিপশনে আপনার ইয়ে করে, মানে পেড ডাক্তারের ওষুধখানা থেকে আমরা যেগুলো অনেক সময় ফ্রিতে পাওয়া যায়, যদি আপনার ডিসপেন্সারের উনি পরিচিত হয়, যে পেড আছে, আমরা এখনো অনেকে দেখি পেডের মধ্যে প্ল্যান দেখায়। এখনো অনেকে দেখি আমাদের ভার্সিটি বা বাসার যে আমরা কাগজ বা খাতা ইউজ করি সেই খাতায় প্ল্যান দেখাই। এটা হচ্ছে রং কনসেপ্ট। ভাই, আপনি প্ল্যান দেখাচ্ছেন লাখ টাকার, একটা মানুষকে কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু আপনার কাগজের দাম কিন্তু 10 পয়সাও না, তাহলে কেমনে হবে? আপনি কোনো কর্পোরেট অফিসে যান, দেখবেন যে ওইখানে আপনার অফসেট পেপার ছাড়া কোনো আলোচনা না, অফসেট পেপার ছাড়া তারা কোনো পেপার ইউজ করে না। আপনি লাখ টাকার স্বপ্ন দেখছেন, আপনি কোটি টাকার স্বপ্ন দেখাচ্ছেন, অথচ আপনার ব্যাপারটা 10 পয়সা, তাহলে তো হইলো না, আপনার কথা কাজে কিন্তু মিলছে না। তো এখানে আজকে যারা আমরা আলোচনা শুনতেছি, আপনারা প্রত্যেকেই আজকে থেকে একটা কাজ করবেন, আগামীকালকেই একটা অফসেট পেপারের একটা রিং কিনে ফেলবেন। এক বক্স অফসেট পেপার আপনি 240 থেকে 50 টাকার মধ্যে পাবেন। 500 পেজ থাকে, তার মানে আপনার সর্বোচ্চ 40 50 পয়সা পার পেজে কিন্তু খরচ হচ্ছে। আপনি অফসেট পেপারে প্ল্যানটা দেখা কালকে থেকে স্টার্ট করেন, দেখবেন আপনার প্ল্যান শো, আপনার জয়নিং আগের থেকে রেশিওটা কিন্তু বেড়ে যাবে। কারণ একটি কথা আছে, আমরা অনেকেই মনে করি ছোটখাটো বিষয় নজর দেওয়া দরকার কি। ভাই, ছোটখাটো বিষয়ের উপরে কিন্তু মানুষের নজর বেশি থাকে। যেমন একটি হাদিস আছে, মানুষ কখনো রাস্তা দিয়ে হাঁটার সময় বড় কিছুর সাথে ধাক্কা খায় না, ধাক্কাটা বেশিরভাগ কিন্তু কোথায় খায়? ওই ছোট একটা পাথর কণার মধ্যে। তার মানে এই ছোটখাটো বিষয়গুলোর প্রতি কিন্তু মানুষের নজর বেশি থাকে। যেমন কলম থাকতে হবে। আমরা এখন কি করি, 5 টাকা ইচ্ছা মতো মেটাডোর কলম দিয়ে আমরা প্ল্যান দেখাই। এই কাজটা করা যায় না। আপনি আপনার ব্যাগে সবসময় দামি 2টা কলম রাখুন, রিচ পেন 2টা রাখুন। হতে পারে সেটা 50 টাকা, 100 টাকা, 70 টাকা, 80 টাকা, হোয়াট এভার, আপনার যতটুকু সামর্থ্য। একটু ভালো দেখে 2টা কলম আপনার ব্যাগে রাখুন। ওই কলম দিয়ে গেস্টের সামনে আপনি প্ল্যান শো করুন। দেখবেন ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার যে প্রেসক্রিপশন লিখে দেয়, তার কলমটার দিকে খেয়াল করে দেখবেন একটা দামি কলম দিয়ে সে লেখে। এই জন্য তাকে কিন্তু 500 থেকে 1000 বা 2000 টাকা আপনি ভিজিট দিচ্ছেন। তাহলে আপনিও তো একটা মানুষকে যখন প্ল্যান শো দেখান, আপনি কিন্তু প্রেসক্রিপশন দিচ্ছেন। এখন সে জয়েনিং করবে না করবে এটা নির্ভর করছে, বা সে কয়টা প্যাকেজ নিয়ে জয়েনিং করবে এটা আপনার কলমের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে। সো আজকে থেকে কাগজ আর কলমটা আমরা একটু চেঞ্জ করব। অফসেট পেপার ছাড়া আমরা প্ল্যান দেখাবো না।
আর অবশ্যই যখন গেস্টের সাথে কথা বলবো আমরা একটু দামি কলম দিয়ে লেখার চেষ্টা করব। এখানে ফিজিক্যাল গাইডের একটি ছবি দেওয়া আছে, একটি বেবির ছবি দেওয়া, বাচ্চার ছবি দেওয়া আছে। তার মানে এটা বলছেন আপনি এই গরমে দিয়ে সুটকুট পরেন, আপনি আপনার যেটুকু সামর্থ্য সেটুকুই কিন্তু আপনি কি করুন, অ্যাপ্লাই করুন, যেন আপনাকে দেখতে একটা মানুষের, আপনি নিজে দেখবেন আপনি নতুন জামা কাপড় যেদিন পরেন আপনি আয়নার সামনে কিন্তু বারবার যাচ্ছেন, কারণ পোশাক মানুষের মনের উপর কিন্তু একটা প্রভাব ফেলে। ইন্টারন্যাশনাল একটি রুলস হচ্ছে কিস ডোন্ট কিল। গেস্টকে কিস করা যাবে কিন্তু কিল করা যাবে না, তবে একটু দাঁড়াতে হবে। কিস বলতে কোন কিস, সেটা আপনি আবার যদি একজন গেস্টকে কিস করে ফেলেন সেটা আপনাকে আবার মাইট দিয়ে দিবে। সো এটা দেবে কিভাবে কিস দিতে হয়। কিস মানে হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল, অর্থাৎ এখানে জানে যে জেনে যেটা হবে ক্লাসিফিকেশনটা হচ্ছে কিপ ইট শর্ট এন্ড সিম্পল, যেটাকে শর্ট টাইম ইউজ করেছি কে আই ডাবল এস দিয়ে। ইনভাইটের মধ্যে অল্প সময়ে স্বাভাবিকভাবে বা সাধারণভাবে উপস্থাপন করতে হবে। কি মানে হচ্ছে কিপ ইট লং এন্ড লেন্দি, এটাকে টেনে টুনে লম্বা করে দীর্ঘমেয়াদী ভাবনা জটিল আলোচনা করা ইনভাইটের মধ্যে যাবে না। ইউ ইনভাইটেশন কল শুড বি ম্যাক্সিমাম 3 থেকে 5 মিনিটস, ইউ ক্যান ইউজ ফর্ম। আপনি সর্বোচ্চ 3 থেকে 5 মিনিট সব টাইম তার সাথে কাটানোর চেষ্টা করবেন, এর বেশি আপনি এখানে সময় দিবেন না ইনভাইট করার সময়। আর ওই 3 থেকে 5 মিনিট কি কথা বলবেন সেটার জন্য একটি সূত্র আছে, সেই সূত্রটির নাম হচ্ছে ফর্ম, FORM। এফ মানে হচ্ছে ফ্যামিলি চিটচাট, প্রথমে তার পরিবারের খোঁজ খবর নেন, আন্টি কেমন আছে, আঙ্কেল কেমন আছে, বড় ভাই কেমন আছে, খোঁজ খবর নেওয়া শুরু করেন। দেখবেন বলবে আন্টির তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, ওর আপনার যে ফ্রেন্ড সে বলবে আমার ডায়াবেটিসটা তো অনেক বাড়তি, কোন রকমে কমছেন, আম্মাকে নিয়ে একটু ডাক্তার ডাক্তার নিয়ে দৌড়াদৌড়িতে আছি। তখনই আপনার মাথায় কিন্তু সাথে সাথে এটাকে হিট করতে হবে আমাদের চমৎকার একটি প্রোডাক্ট মরিঙ্গা গাছ, যেটি ডায়াবেটিসের ব্লাড সুগার নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে। ওই মুহূর্তে আপনি কিন্তু তাকে বলবেন যে বন্ধু তুমি মেসেজটা আমাকে আগে দাওনি কেন, আমার পাশে এক আন্টি আছে, ওনার ডায়াবেটিসের এরকম সমস্যা ছিল, প্রায় সময় ওনাকে হাসপাতাল নিয়ে যেত এবং 3 বেলা ইনসুলিন দিতে হতো, তারপরে ওনার কিছুতে ডায়াবেটিস কমতে ছিল না। রিসেন্টলি আমি শুনলাম উনি নাকি একটি প্রোডাক্ট ব্যবহার করছেন, এই প্রোডাক্টটার কারণে ওনার ডায়াবেটিসটা কিন্তু কমে আসছে। তুমি যদি চাও আমি আন্টির জন্য সেই প্রোডাক্টের নাম এবং সেই প্রোডাক্টের ডিটেলসটা তোমার সাথে শেয়ার করতে পারি। দেখবেন ওই বন্ধুটা কিন্তু আগ্রহ নিয়ে এই প্রোডাক্টটা জানতে চাইবে। এই জানতে চাওয়াটা কিন্তু ইনভাইট হয়ে গেল, তাকে এবার ইনভাইট করে দেন কোন টাইমে আপনি তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করবেন, ওই দিন আর কি টোটাল প্রিপারেশনটা নিয়ে যান, দেখবেন তার কিন্তু এই জায়গার গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। ইনভাইটে মনে রাখতে হবে কাস্টমারের চাহিদাটাকে বের করতে হবে, দেন তাকে ফুলফিল করতে হবে। এখন তার পরিবারের কেউ অসুস্থ নাই, তাহলে আমি মোরিঙ্গা তাকে কিভাবে দিব? এখন দেখেন তার পরিবারের আলোচনার মধ্যে তার ছোট ভাইকে নিয়ে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? পরীক্ষা দিয়ে এখন ফ্রি আছে, লকডাউন, ক্লাস হচ্ছে না, কিছু হচ্ছে না, অনলাইনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তারপরে কি আড্ডা দিচ্ছে বাইরে। তাকে যদি কোনো একটা কাজে লাগাই দিতে পারতাম যে ঘরে বসে অন্তত অনলাইনে গেম না খেলে অন্তত কাজ করেও যেন ইনকাম করতে পারে, তাহলে ভালো লাগতো। ইনকাম হোক না হোক অন্তত ব্যস্ততা হইলো তার খারাপ কাজ থেকে সে বর্জন থাকতো। দেখবেন তাহলে কিন্তু আপনি তাকে মাথায় একটা রিড করে নিতে হবে যে সে যে প্রবলেমটা বলেছে সলিউশনটা আপনার কাছে আছে। তাকে আপনি বলেন বন্ধু চমৎকার একটা কিন্তু সিস্টেম বর্তমানে আছে, একটি টেকনোলজি আমি জানি যেটা হচ্ছে বর্তমান ওই টেকনোলজির সকল সুযোগ সুবিধা তুমি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কাজে লাগিয়ে তুমি তোমার সময়টাকে তো এখানে দিতে পারছো, পাশাপাশি কিন্তু একটা ইনকাম সোর্স তৈরি করার সুযোগ আছে। আর যেহেতু তোমার ভাইয়ের কথা বলছো, তোমার ভাই মানে তো আমার ভাই, তাহলে তুমি তাকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি তাই ঈশ্বরের উপরে ধারণা দিব। দেখবেন সে কিন্তু আপনার কাছে তার ছোট ভাইটাকে পাঠিয়ে দিবে। এখন আপনি বলতে পারেন আমি তো বড় ভাইকে ইনভাইট করছি, ছোট ভাইকে কেন আনবো? দেখেন মাঝে মধ্যে কিন্তু কান টানলে মাথা আসে। অর্থাৎ আপনি প্রথমে ছোট ভাইয়ের কনসেপ্ট ক্লিয়ার করে তাকে যদি জয়েন করাতে পারেন, ওই ছোট ভাইয়ের দায়িত্ব হচ্ছে কিন্তু বড় ভাইকে জয়েন করানো। অর্থাৎ মাঝে মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ডাইরেক্টলি কোনো কাজ না করে ইনডাইরেক্টলি করতে হতে পারে, সেটা আপনি টেকনিক অ্যাপ্লাই করে করবেন। এখন ফ্যামিলি চিটচ্যাটের মধ্যে কোনো কিছু যদি না পান, তাহলে তার অকুপেশন নিয়ে জিজ্ঞেস করুন, বর্তমান পেশার কি অবস্থা, এটা নিয়ে তার লক্ষ্য কি, প্রমোশন কি অবস্থা। দেখবেন লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলছে। আর এখন তো জব মার্কেট 35% অলরেডি ক্র্যাশ, 35%-এর চাকরি অলরেডি নাই, সেখানে তো সে একটা অনিশ্চয়তার মধ্যে আছে। সো আপনি তাকে কিন্তু নিশ্চয়তা, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আছে, এখানে একটা ইনকাম সোর্স আছে, তাকে সেই ইনকামটা দেওয়ার সুযোগ তৈরি হলো। রিক্রিয়েশন, বিনোদন নিয়ে আপনি তাকে আলোচনা করুন, দেখবেন সে অনেক বছর হয়েছে বাংলাদেশের কোথাও ভিজিট করতে যায় নাই, আপনি তার সাথে শেয়ার করলে বন্ধু তুমি দোয়া করো, আমি কিন্তু এই সেপ্টেম্বরে ইনশাল্লাহ একটি কোম্পানির মাধ্যমে কিন্তু আমাদের নেপাল যাওয়ার একটি ট্যুর আমি অর্জন করেছি সেপ্টেম্বরের 29 তারিখ। যদি সৃষ্টিকর্তা সবকিছু ঠিক রাখে, পরিবেশ যদি সকল কিছু, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকে, আমি কিন্তু নেপাল যাচ্ছি। শুধু তাই না, ডিসেম্বরে আমার প্ল্যান আছে আমি কিন্তু ব্যাংকক যাব। তার দেখুন চোখ বড় হয়ে গেছে, ঘটনা কি আমি এখনো কক্সবাজার যেতে পারি নাই,
আমার সাথে সেই কাজগুলো কিভাবে করছে। এই যে তার মধ্যে একটা চাহিদা তৈরি করে দিলাম, এবং সেই চাহিদাটা ফুলফিল করার একটা ওয়ে আছে। এই দুটা জিনিসকে যখন আপনি ম্যাচিং করতে পারবেন, লাস্টের যে শব্দটা এম মানে মেসেজ, তখনই কিন্তু তাকে এটা হিট করবে। এখন সে আপনাকে জিজ্ঞেস করবে বিষয়টা কি, এই জিনিসটা কি, এই যে কি নিয়ে যখনই প্রশ্ন করবে, তখনই আর আপনি ওইখানে স্টিক করতে পারবেন না। ওইখান থেকে বিদায় নেওয়ার জন্য আপনাকে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, যে বন্ধু এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আসলে মিনিমাম 1 ঘন্টা সময় দরকার, কারণ টোটাল বিষয়টা তো আলোচনা করতে হবে। আবার এই বিষয়টা যেহেতু আমি নতুন, হয়তো আমি তোমাকে ভালোভাবে সেই কনসেপ্টটা শেয়ার করতে পারবো না। তবে তুমি যদি আগামীকাল সকাল 10টায় আমার অফিসে আসো, আমি আমার সিনিয়র বড় ভাইকে তোমার ব্যাপারে রাতে বলে রাখবো, উনি বিষয়টা ব্যাপকভাবে তোমার সামনে একদম উপস্থাপন করবে। তাহলে আমার বিশ্বাস তুমি বিষয়টা সহজে বুঝতে পারবা। আর আমিও সিনিয়র বড় ভাইকে বলবো তোমার বিষয়টি টেক কেয়ার করার জন্য। দেখবেন ও কিন্তু আরেকটু আপনার প্রতি আন্তরিক হয়ে যাবে, যে আপনি তার বড় ভাই সিনিয়রকে তার ব্যাপারে বলে রাখবেন, তাকে সাপোর্ট দেওয়ার জন্য অথবা সময় দেওয়ার জন্য। এই মেসেজটাকে সে রিসিভ করবে। এখন কেন আগামীকাল সকাল পর্যন্ত আমি সময় নিলাম? কারণ এই রাত, আজকে যে রাতটা যাবে, এই রাতে কিন্তু সে বসে বসে চিন্তা করবে যে কি এমন কাজ যেটা ঘরে বসে করা যায়, কি এমন কাজ এটা থেকে সে ইয়াতে যাচ্ছে, নেপাল যাচ্ছে, বা কি এমন জিনিস যেটা নিশ্চিত একটা ইনকাম তৈরি করা যাবে, কি এমন কাজ যেটা, বা কি এমন প্রোডাক্ট যেটা দ্বারা আমার ফ্যামিলির এই সমস্যাটা সমাধান হবে। এই টেনশন করতে করতে, চিন্তা করতে করতে তার মাথাটা কিন্তু খালি হয়ে যাবে। আর যখনই খালি হবে, আগামীকাল সকালে আপনার সামনে আসবে, আপনি যা দিবেন সেটাই কিন্তু রিসিভ হবে। কিন্তু আপনি যদি সরাসরি দিতেন, তার মাথা তো এমনি ফুল ভর্তি করা আছে, আপনি যা দিতেন সেটা কিন্তু পড়ে যেত। এই জন্য কিন্তু ইনভাইট আর প্ল্যান শোর মাঝখানে একটা সময় নিতে হয়, মাঝখানে খালি করার জন্য। বলা হচ্ছে পিপল ডোন্ট জয়েন এ বিজনেস, মানুষ কখনোই ব্যবসার সাথে জয়েন করে না, দে জয়েন উইথ ইউ, তারা জয়েন করে কিন্তু আপনার সাথে। সো আপনি নিজেকে কতটা তৈরি করতে পেরেছেন তার উপরে ডিপেন্ড করবে এখানে জয়েনিং কেউ করবে করবে না। যদি করে সেটা আপনার সফলতা, যদি না করে সেটা কিন্তু আপনার ব্যর্থতা, কারণ দুইটাই আপনার উপর নির্ভর করছে। কোয়ালিটি ইনভাইট। এখন ওই যে আমরা একটা ট্রাস্টের কথা বলে এসেছি, ট্রাস্ট, যে লাইক আর ট্রাস্ট, যদি লাইক করে তাহলে মনোযোগ দিয়ে কথা শুনবে, যদি ট্রাস্ট করে ব্যবসা শুরু করবে। চলো ট্রাস্ট কিভাবে তৈরি করা যায়। বলা হচ্ছে রিলেশন বিল্ড আপ। প্রথমত একজন গেস্টের সাথে আপনি রিলেশন বিল্ড আপ করুন। রিলেশন বিল্ড আপ কিভাবে হয় আমরা একটু আগে দেখেছি আলোচনা, কমিউনিকেশন মেক্স এ রিলেশন। কমিউনিকেশন আমি যত বেশি করবো, রিলেশন তত বেশি তৈরি হবে। এইবার হচ্ছে গিভেন মাইন্ড, দেওয়ার মানসিকতা তৈরি করুন। এখানে উনি একটি প্রোডাক্ট ক্রয় করলে আপনার 300 টাকা স্পট আসবে, এই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে। এই প্রোডাক্টের মাধ্যমে তার মায়ের ডায়াবেটিসটা কমবে, এই প্রোডাক্টের মাধ্যমে তার বোনের অ্যাজমা সমস্যাটা সমাধান হবে, এই প্রোডাক্টের মাধ্যমে তার বাবার এই সমস্যাটা সমাধান হবে। শুধু তাই না, আবার সে একটি ইনকামেরও সুযোগ পাবে। আবার ওয়ার্ল্ড মিশনের 3 স্টার হলে সে কক্সবাজার যেতে পারবে, 4 স্টার হলে সে নেপাল যেতে পারবে, 5 স্টারে ব্যাংকক যেতে পারবে। এই যে বিষয়গুলো সে পাবে, এই সকল কিছু আমি তাকে অপরচুনিটি দিতে পারবো। এই দেওয়ার মানসিকতাটা তৈরি করতে হবে। ওই 300 টাকা পাবো এই কথাটা চিন্তা করলে কিন্তু শেষ। কেননা গবেষণায় যে জিনিসটা দেওয়া হয়েছে, দেওয়া আর নেওয়ার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। যেমন কেমন, আজ পর্যন্ত কোনো ফকিরকে দেখবেন সে যখন আপনার কাছে ভিক্ষা চায়, মানে নিতে চায়, সে হাতটা কিন্তু দুর্বল থাকে। আর যিনি টাকাটা দান করে ওনার হাতটা কিন্তু স্ট্রং থাকে। তার মানে দাতা অলওয়েজ স্ট্রং, কিন্তু যিনি গ্রহিতা উনি কিন্তু অলওয়েজ উইকনেস। সো আপনি যখনই মনে করবেন যে আমি 300 পাবো, তখনই আপনি কিন্তু গ্রহিতা হয়ে গেলেন। বাট যখন আপনার দেওয়ার মানসিকতা থাকলো যে আমার এই অপরচুনিটি গুলো দেওয়ার সুযোগ আমার কাছে আছে, আজকে আমি বন্ধুকে দিতে যাচ্ছি, আপনার মনটা দেখবেন অন্যরকম একটা ফিলিংস কাজ করবে, আপনার সেটাই চেঞ্জ হয়ে যাবে। সো গিভেন মাইন্ড খুবই জরুরি। থার্ডলি হচ্ছে ডিমান্ড ফাইন্ড আউট। এবার গেস্টের চাহিদা নিরূপণ করতে হবে। চাহিদা কিভাবে নিরূপণ করব? একটু আগে আমরা যে ফর্মুলাটা শিখেছি, FORM, এই বিষয়গুলো নিয়ে আপনি প্রশ্ন করলে গেস্টের চাহিদা বুঝতে পারবেন। কারণ সকলের চাহিদা কিন্তু একরকম না। নেটওয়ার্ক মার্কেটিং এ সবাই কিন্তু শুধু টাকার জন্য আসবে না। এখানে অনেকে আসবে যে অনেক বন্ধু পাওয়া যাবে, অনেকে আসবে যে পরিচিতি লাভ করা যাবে, অনেকে আসবে যে অনেক কিছু ঘুরতে পারবো, অনেকে আসবে যে আমি একটা বড় কমিউনিটির সাথে নিজেকে এঙ্গেজ করব। কারণ কমিউনিটি অনেক বড় স্ট্রং। নেটওয়ার্ক এখন প্রত্যেকটা মানুষের দরকার। যেমন আমি যদি একটু ব্যাখ্যা করি আপনি সহজে বুঝতে পারবেন। নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি যেমন 21 প্রায় নিয়ার অ্যাবাউট 4 লক্ষ প্লাস ডাটা বা কাস্টমার আছে। আপনি যখনই ওয়ার্ল্ড মিশনে জয়েন করলেন, আপনি কিন্তু 4 লক্ষ মানুষের সাথে কানেক্ট হয়ে গেলেন। আল্লাহর রহমতে যদি কখনো আল্লাহ সেই আপনাকে না নেয়, আপনি অথবা আপনার পরিবার যদি ব্লাড কখনো প্রয়োজন হয়, আমার মনে হয় না ব্লাড সংকটে আপনার পরিবারের কেউ মারা যাবে। কেননা এই ওয়ার্ল্ড মিশন 4 লক্ষের কারণ ব্লাড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। বাট এখানে যদি আমি না আসতাম, এটা কিন্তু আমি পেতাম না।
আমি আমার ব্যক্তি জীবনের একদম নিজের একটি এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করছি। আমি 2018 সালের জুলাই মাসের 8 তারিখে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই, যখন আবার বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়েছে। এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হই যখন আমার ব্লাডের প্লাটিনেট ভাঙা শুরু করেছে, আমাকে হাসপাতাল অ্যাডমিট করার পর আমাকে 2 দিনের দিন দেখে আমার ব্লাডের প্লাটিনেট অনেক কম, একদম 20,000 চলে আসছে। রাতের বেলা টেস্ট করলো, 2 দিন পর দেখে যায় 20,000। তখন স্বাভাবিকভাবে এটা যেহেতু আরো কমবে, 10,000-এর নিচে যদি ব্লাডের প্লাটিনেট নেমে যায় তাহলে কিন্তু ওই মানুষটা ইনস্ট্যান্ট মারা যাবে। তো 15,000 থেকে যখনই রিপোর্ট নামা শুরু করে সাথে সাথে ব্লাডের প্লাটিনেটটা দিতে হয়, ব্লাড না প্লাটিনেট দিতে হয়। 2 ব্যাগ ব্লাড থেকে 1 ব্যাগ প্লাটিনেট বাইর করা যায়, যেটা লাল রক্ত আর সাদা রক্ত, শুধু সাদা রক্তটা নেওয়া হয়, হোয়াইট সেল। তো এখন যেহেতু আমার ব্লাড লাগবে, ডাক্তার সকাল রাতে এসে বললো যে যেভাবে ওনার ব্লাডটার প্লাটিনেট ভাঙা শুরু করেছে, ওনার কালকে সকালে মেবি ব্লাড দিতে হতে পারে, কারণ সকালে কম হয় তাহলে মাস্ট বি ব্লাড দিতে হবে। তো আপনার যারা রাতের মধ্যে আপনি যোগাযোগ করে রেখেন, সকালে ইয়া লাগবে, ডোনার লাগবে, ব্লাড লাগবে। তো আমার পরিবার, আমার রিলেটিভ দুটো, আমার না যে সবারই বসা, তো যেহেতু ওনাদের সবারই ডায়াবেটিস, যার কারণে আমার ব্লাডের সাথে ওনাদের ব্লাড কমন গ্রুপ হলেও ওনারা কেউ কিন্তু আমাকে ব্লাড দিতে পারছেন না। তো জ্বর আছে, তো আমি যে অসুস্থ, মোবাইল তো ওইভাবে চালাতাম না, কিন্তু তারপর চিন্তা করলাম এই মুহূর্তে আমার মোবাইলটা ধরা দরকার। আমি মোবাইলটা ধরে আমার ফেসবুকে শুধু একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আজও এই স্ট্যাটাসটা কিন্তু আমার ফেসবুক টাইমলাইনে আছে, আমার জন্য 2 ব্যাগ ব্লাড লাগবে। ওইখানে 58টা কমেন্ট পড়েছিল, অর্থাৎ 58 জন আমাকে ব্লাড দিতে চেয়েছিল, যে কমেন্ট এখন আছে। এবং চিটাগাং এর নাহিদ ভাই, তার সাথে, ওনার সাথে আমরা এর আগে ওইভাবে কখনো কথা হয়নি বা পরিচয় ছিল না, উনি হয়তো আমার ট্রেনিং করেছিলেন। এরপর থেকে ওনাকে আমি ব্যক্তিগতভাবে একটু ভালোভাবে চিনি, যেহেতু ওনার কমেন্টস গুলো অনেকগুলো ছিল। উনি কিন্তু অনেকবার রাতের বেলা কমেন্ট, আমি তো ওই কমেন্ট পোস্টটা দিয়ে কিন্তু ঘুমিয়ে গেছি, আমার তো মোবাইলটা আমার হাতে ছিল, আমি কিন্তু ঘুমিয়ে গেছি। সকালবেলা আমি দেখেছি এরই, উনি দেখছে স্যার আমি ব্লাড দিব, চট্টগ্রাম উনি থাকে, আমি ব্লাড দিব, কখন লাগবে স্যার? আবার একটু পরে উনি কমেন্টস করছে, স্যার আমি কি গাড়িতে রওনা দিব? আবার কমেন্টস করলো, আমি স্যার এখন বর্তমানে বাস স্ট্যান্ডে আছি, 11:30 লাস্ট টিপ, আপনি বললো আমি গাড়িতে উঠবো। এবং লাস্ট যখন গাড়িটা চট্টগ্রাম থেকে ছাড়ে, উনি ওই সময় আমাকে একটা কমেন্ট করেছে, স্যার আপনি এখন এই গাড়িতে উঠবে, এই গাড়িটা কিন্তু এখনই ছাড়বে। তো যেহেতু আমি তখন মোবাইলে ছিলাম না, তাই তার এই রিপ্লাই গুলো দিতে পারিনি, কিন্তু পরের দিন সকালে আমি সেটা দেখেছি। তো কথা কেন বললাম, এই যে দেখেন 58 জন ব্যক্তি ব্লাড দেওয়ার জন্য আমাকে কিন্তু কমেন্টস করেছে। এবং সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অলরেডি একজন আমাদের পরিচিত, আমাদের সাথে কলিগ, উনি ব্লাড দিতে আমার হাসপাতালে চলে আসছেন, কারণ ওনার ব্লাডের গ্রুপের সাথে আমার গ্রুপ কিন্তু মিলে আছে। তো সৃষ্টিকর্তার অসীম ক্লিপ, পরের দিন আমার অর্থাৎ বাড়া শুরু করেছে। এবং এটা ডেঙ্গুর ইয়াটা হচ্ছে কিন্তু কোন ট্রিটমেন্ট নাই, আপনার শুধু পানি জাতীয় খাবার খেতে হবে, প্লাটিনেটটা ভাঙতে থাকবে এবং আবার নিজে নিজে এটা আপ হবে। আর যখন আপ হবে তখন আপনি রিস্ক ফ্রি হয়ে যাবেন। আর যদি প্লাটিনেট বেশি ক্ষয় হয় তখন প্লাটিনেট দিতে হবে শরীরে। তো যদি ওই দিন আমার ব্লাড লাগতো বা প্লাটিনেট লাগতো, আমার মনে হয় না যে আমি প্লাটিনেট বা ব্লাডের অভাবে মারা যেতাম, কেননা 58 জন ব্যক্তি কিন্তু রেডি ছিল ব্লাড দিতে। এবং এই 58 জন ব্যক্তি আমি কিন্তু পেয়েছি ওয়ার্ল্ড মিশন। আমি যদি এই সিস্টেমে ইনভলভ না হতাম, ওই দিন কি সাপোর্টটা পেতাম? নিশ্চয় না। তো আপনারা যারা আজকে এখানে আছেন, ঠিক যে গেস্টটা আমাদের সাথে হবে, একটা নেটওয়ার্কিং, একটা কমিউনিটিতে আসবে, এই লক্ষ্য কমিউনিটি কারণে সে কিন্তু অনেকগুলো ফেসিলিটি পাচ্ছে। সো কমিউনিটি কিন্তু অনেক বড় একটা পাওয়ার। 4 নাম্বার হচ্ছে কি অ্যাপয়েন্টমেন্ট, সময় নেওয়া। থেকে সময়টা আপনাকে নিতে হবে, অর্থাৎ আপনি গেস্টকে বলবেন আগামীকাল সকাল 10টায় না বিকাল 5টায় আমরা দেখা করব। আপনি এই কথা ভুলেও বলবেন না গেস্টকে, বন্ধু তুমি কখন ফ্রি আছো, তাহলে সেও একটা চমৎকার অ্যান্সার দিবে, আমি যখন ফ্রি হব তখন তোমাকে কল দিব। এই কল কিন্তু জীবন আর আপনার কাছে আসবে না। এই জন্য আপনি কিন্তু এই কথাটা কখনো বলতে পারবেন না, টাইমটা বারবার আপনিই দিবেন। এখন সে যদি ব্যস্ততা দেখায়, পরের টাইমটা আবার আপনি ক্রিয়েট করেন, তো পরের দিন সকাল 8টায়, দুপুর 12টা, বিকেল 3টা, সন্ধ্যা 5টা, মানে বারবার টাইম কিন্তু আমি দিব। এটাকে বলা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। বলা হচ্ছে ইনভাইটে করলে আপনি গেস্ট প্ল্যান দেখতে আসবে, প্ল্যান শেষে আমরা ফলো আপ করি, ফলো আপ শেষে আমরা কি করি, জয়েন করে। এখন আপনি যদি 10 জনকে ইনভাইট করেন, আপনি যদি 10 জনকে ইনভাইট করেন তাহলে 5 জন প্ল্যান দেখতে আসবে। 5 জন যদি প্ল্যান দেখে তাহলে আপনি ফলো করা যাবে, তার মধ্যে একজন জয়েন করে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর সবচেয়ে
একদম সর্বশেষ রেশিও যেটা, যে 10 জনকে জয়েন করালে একজনকে ইনভাইট করলে একজন জয়েন করে। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আমি যদি 10 জনকে ইনভাইট না করতে 5 জন আসতো প্ল্যান দেখতে, নিশ্চয়ই না। যদি প্ল্যান না দেখতো তাহলে কি 3 জনকে আমি ফলো আপ করতে পারতাম? নিশ্চয়ই না। 3 জনকে যদি ফলো আপ প্রপার ভাবে না করতাম, একজন কি জয়েন করতো? না। তাহলে জয়েনিংটা কোত্থেকে আসলো? 10টা ইনভাইট থেকে। তাহলে একটা জয়েনিং এ আমাদের ইনকাম যদি হয় 450 টাকা, স্পোর্ট 300, ম্যাচিং অর্ধেক, যেহেতু ফুল ম্যাচিং হয়নি, তাহলে 450 টাকা যদি আমি ধরি, তাহলে 10টা ইনভাইটের কারণে যেহেতু আমার 450 টাকা ইনকাম পকেটে আসলো, তাহলে প্রতি ইনভাইট ইনকাম কত? 45 টাকা। তাহলে আমার ইনভাইটে তো লস নেই, আমি যত বেশি ইনভাইট করবো পার ইনভাইটে তো আমার 10 টাকা 45 টাকা কি হচ্ছে? ইনকাম হচ্ছে। এই মেসেজটা আপনাকে উপলব্ধি করতে হবে। তাহলে দেখবেন কোন গেস্ট যদি আপনাকে বলে আমি কিন্তু কালকে যাবো না, আপনি থেকে হাসিয়ে বলেন বন্ধু কোনো সমস্যা নাই, আমার 45 টাকা ইনকাম হয়েছে, তার দেখবেন চোখ বড় হয়ে যাবে, কি ঘটনা কি আমি যাবো না, তারপরেও তার 45 টাকা ইনকাম, বলে হ্যাঁ আমার 45 টাকা ইনকাম, তুমি আসো না, ওকে ফাইন বন্ধু, থ্যাংক ইউ, বাই, এটা বলে হাঁটা শুরু করবেন। দেখবেন এই 45 টাকার ঘটনা জানার জন্য ওই বন্ধু কিন্তু আপনার পিছ ছাড়বে না। তার মানে তার অফিসে আসা জয়েনিং কিন্তু কমপ্লিট। এটা আপনাকে ফিল করাইতে হবে। এটা যদি করাইতে পারেন আপনি কিন্তু সাকসেস হবেন। বলা হচ্ছে 10 জনকে ইনভাইট করলে একজন যেহেতু জয়েনিং করে, তাহলে আমি 2 জনকে যদি জয়েন করাইতে চাই মিনিমাম 20 জনকে ইনভাইট করাইতে হবে। তার মানে মোর ইনভাইট মোর জয়েনিং, যত বেশি ইনভাইট করব তত বেশি জয়েনিং হবে। টুডে এন্ড টুমোরো, আজকের গুটি পোকা আগামীকালকের প্রজাপতি। আজকের গুটি পোকা আগামীকাল সেটা হচ্ছে কি? প্রজাপতি। আচ্ছা, তাহলে গুটি পোকা থেকে কি হচ্ছে? প্রজাপতি। এই জন্য বলা হচ্ছে ডোন্ট লস হোপ, কখনো আশা ছাড়া যাবে না। কেননা ইউ নেভার নো হোয়াট টুমরো উইল ব্রিং। আপনি জানেন না যে আগামী দিন আপনার জন্য কি ওয়েট করছে। সৃষ্টিকর্তার উপর সবসময় কি রাখতে হবে? ভরসা রাখতে হবে, কারণ উনি একমাত্র জানে আগামীকাল আমার জন্য কি আছে। এই জন্য নিরাশ হওয়া যাবে না। এখানে একটা ছবি দেওয়া আছে দেখেন, এই যে মিস্টার সামনে মফিজ দাঁড়িয়ে আছেন, অর্থাৎ ওনাকে দেখে আমি আপনি হয়তো মফিজ চিন্তা করতেছি। যে লোককে জয়েনিং করাইতে নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো লাভ নেই, কারণ নেটওয়ার্ক মার্কেটিং একটু স্মার্ট ওয়ে যদি কোনো ব্যক্তিকে জয়েন করাই, স্মার্টনেস, তাকে তার দ্বারা বিজনেসটা ভালো হবে। কিন্তু আপনি জানেন কিনা আমি জানি না, এই ব্যক্তিটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট ফ্যামিলির অধিকারী। অর্থাৎ এখানে যে টোটাল পিছনের যে চিত্রটা দেখতেছেন এটা কিন্তু একটা পরিবার, আর উনি হচ্ছেন সেই পরিবারের কিন্তু মূল মাথা। উনি জন্মসূত্রে চায় না, তবে থাকে ইন্ডিয়ার একটি প্রদেশে। ওনার বউ মানে ওয়াইফ হচ্ছেন 39 জন, বউ 39 জন, ছেলে মেয়ে 93 জন, নায়নাত্ম সব মিলে 163 জনের পরিবার। তবে এই রিপোর্টটা কিন্তু 2018 সালের। এই 18 সালের পর আজকে 21 সাল, মাত্র 2 বছর অনেক লকডাউন করি, এই বছর বা আরো টোটাল একটা গ্যাপ, এর মধ্যে কত প্রোডাকশন হয়েছে সেই রিপোর্ট আমার কাছে নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন মেসেজটা আসল বলার, সেটা হচ্ছে এই ব্যক্তিটাকে আমরা জয়েন করাইতাম, আর এই ব্যক্তি যদি তার পরিবারের প্রত্যেকের জন্য একটা করে মোরিঙ্গা ক্রয় করে, ওনার ফ্যামিলিতে কিন্তু 166টা মোরিঙ্গা যাবে। তার মানে কাউকে কখনো অবহেলা করা যাবে না, সবাইকে কি দিতে হবে? সম্মান করতে হবে। মনে রাখতে হবে একজন গেস্ট জয়েন করার জন্য 80% নির্ভর করে সম্পর্কের উপর, বাকি 20% নির্ভর করে অন্যান্য বিষয়গুলোর উপর। ইনভাইটে কোন কোন কথা বলা যাবে না? আয়ের কথা বলা যাবে না, ডাইরেক্টলি এখানে 3,75,000 টাকা ইনকাম করা যায় এমন কোনো কথা উল্লেখ করা যাবে না। নিজের আয়ের কথা বলা যাবে না, আমি 2 লাখ কোটি ইনকাম করি, এই ডাইরেক্টলি এগুলো বলা যাবে না। 2 জন লোক দিতে বলা যাবে না, বলে দোস্ত কাজ মাত্র 2 জন দিবা, সব খেলা আমার। এই যে 2 জন দিবা, এই ধরনের কথাগুলো সেন্টেন্স গুলো ইউজ করাটা ঠিক না। মিথ্যা বলা যাবে না, মার্কেটিং প্ল্যানে নাই এমন কোন এই ধরনের কথা বলা যাবে না। আমন্ত্রণ দুর্বল হওয়ার কারণ সমূহ: নিরাশাবাদী মনোভাব, যা আমার দ্বারা মনে হবে না, ব্যর্থ হওয়ার ভয়, যদি ইনভাইট করার পর উনি কিছু বলে, যদি উনি না আসে, এই যে যদি যদি দিয়ে আমি কিন্তু আমাকে কি করছি, মানে মনোভাবটাকে নিরাশ করে ফেলছি। ফাইনালি হচ্ছে সমালোচনার ভয়। এই 3টা কারণে কিন্তু আমন্ত্রণ দুর্বল হয়ে যায়। আমন্ত্রণ করার সময় কথা বলার নিরিবিলি পরিবেশ তৈরি করে নিতে হবে। এমন একটি জায়গা তৈরি করে নেবেন বা এমন একটি জায়গা আগে সিলেক্ট করে নেবেন যেখানে নিরিবিলি পরিবেশে কথা বলা যায়। কোনো গ্যাদারিং পরিবেশে কিন্তু আপনি প্ল্যান শো দেখালে বা আলোচনা করলে ফলপ্রসূ রেজাল্ট আসবে না। স্থান, কাল, পাত্র এবং অবস্থান সম্পর্কে অবশ্যই সচেতন থাকতে হবে। আমন্ত্রণ করার সময় সতর্কতা, বক্তব্য সুস্পষ্ট ও আকর্ষণীয় হতে হবে, সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। একাধিক ব্যক্তির সামনে আমন্ত্রণ করা যাবে না। অর্থাৎ আপনি 5 জন বন্ধু দ্বারা চাকরিতে একজনকে ইনভাইট করতে গেছেন, ওই একজনকে ডাক দিলেন, দোস্ত এদিকে আসো, এবার তাকে ইনভাইট করে ছেড়ে দিলেন, এটা হচ্ছে রং। কেন রং? উনি যখন ওই 5 জনের সাথে আবার মিশে যাবে, ওরা কিন্তু স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে কি কি বলছে তোমাকে, এই তখন কিন্তু শেয়ার করছে, জিনিসটাকে নেগেটিভ হয়ে যাচ্ছে। এই জন্য এখন যে কাজটা করা যাবে, আপনি যেহেতু চলে আসেন আর দেখলেন যে আজকে ইনভাইটের পরিবেশ নেই, আজকে শুধু রিলেশনটা আরেকটু বিল্ড আপ করে যান। কিভাবে? যে বলতে এদিক দিয়ে যাচ্ছিলাম, কি অবস্থা, ভালো আছো, তো বাকি 4 জনের সাথে আপনি পরিচয় হয়ে
চলে যান, আজকে ইনভাইট করার দরকার নেই, নেক্সট টাইম আরেকদিন কি ইনভাইটটা করবেন। কোয়ালিটি ইনভাইট। বয়স 18 থেকে 25, ছাত্র বা ছাত্রী, তার জীবনে সবচেয়ে দামি হচ্ছে সময়। বয়স 25 থেকে 30, বেকার, তার জীবনে সবচেয়ে দামি হচ্ছে আয়। বয়স 30 থেকে 60, চাকরিজীবী, তার জন্য বাড়তি আয়। বয়স 60 থেকে অবসর, তার জন্য পরিচয়তা। এই সূত্রটাও যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে কিন্তু সব বয়সের লোকের আপনি ইনভাইট করার সুযোগ আছে। এই যে এই লাইনটাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে, এবং এই একটা লাইন যদি আপনি মুখস্থ করতে পারেন, একটি প্যারাগ্রাফ, তাহলে কিন্তু সকল জায়গায় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন ছাত্রছাত্রী, আমি একটি নতুন প্রযুক্তি সম্পর্কে জানি, যে প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে অনলাইনে একজন ছাত্র তার পড়ালেখা সম্পূর্ণ ঠিক রেখে পড়ালেখার পাশাপাশি অল্প সময় দিয়ে তার চাহিদা মতো বাড়তি ইনকাম করতে পারে। তোমার জানাশোনা এমন কোন ছাত্র আছে কি যে তার পড়ালেখার পাশাপাশি একটি বাড়তি আয় করতে চায়? তাহলে আমার সাথে যোগাযোগ করতে হলো, আমি তাকে সহযোগিতা করব। অল্প সময়টা কিন্তু রেড মার্ক করা আছে, কারণ ছাত্রছাত্রীর জীবনের দামি হচ্ছে সময়, এই জন্য আমি অল্প সময় উল্লেখ করলাম। এই যে দেখেন, আপনি কিন্তু গেস্টকে বলছেন তোমার ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা কিন্তু প্রভাব বেশি পড়ে। তার তখন মনের মধ্যে চিন্তা হবে কি রে, ঘটনা কি, আমিও তো ছাত্র, বাইরে যা আমারে বললো না, বা সে আমারে বললো না কেন। তখন নিজের কিউরিয়াসিটি দিয়ে আপনাকে প্রশ্ন হবে কিছু করা যাবে কিনা, আমি করতে পারবো কিনা, তার মানে আগ্রহটা কিন্তু সৃষ্টি হয়ে গেল। বেকার, ওই একই লাইন, শুধু একটু ডিফারেন্স। আমি একটি নতুন প্রযুক্তি সম্পর্কে জানি, এই প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে অনলাইন একজন মানুষ তার বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে তার চাহিদা মতো বাড়তি ইনকাম করতে পারে। আপন জানাশোনা এমন কেউ আছে কি যে তার সময়টাকে কাজে লাগিয়ে চমৎকার একটি আয় করতে চায়? তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলুন, আমি তাকে সহযোগিতা করব। চাকরিজীবী, সেম। আমি একটি নতুন প্রযুক্তি সম্পর্কে জানি, যে প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে অনলাইনে একজন চাকরিজীবী তার চাকরির পাশাপাশি কিছু সময়টাকে কাজে লাগিয়ে তার চাহিদা মতো বাড়তি ইনকাম করতে পারে। আপনার জানাশোনা এমন কেউ আছে কি যে তার সময়টাকে কাজে লাগিয়ে একটি বাড়তি আয় করতে চায়? তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলুন, বলুন, আমি তাকে সহযোগিতা করব। অবসরপ্রাপ্ত, আমি একটি নতুন প্রযুক্তি সম্পর্কে জানি, যে প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে অনলাইনে একজন মানুষ তার বর্তমান সময়টাকে কাজে লাগিয়ে তার পরিবারের নিশ্চয়তার জন্য একটি চমৎকার সুযোগ তৈরি করতে পারে। আপনার জানাশোনা এমন কেউ আছে কি যে তার সময়টাকে কাজে লাগিয়ে সহযোগিতা করব? প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের জন্য আমাদের কিছু প্রশ্ন জানা দরকার, যেটা আইবি দেওয়া আছে 17টা প্রশ্ন। যদি কোম্পানি চলে যায়, পণ্যের দাম বেশি কিনা, এত টাকা কোথেকে দেয়, কিভাবে দেয়, যদি আমার সময় না থাকে, যদি আমি কাজ করতে না পারি, এত লোক কোথায় পাবো, পণ্য মানসম্মত কিনা, যদি আমার দরকার না হয়, যদি টাকা না থাকে, ইনভেস্ট করতে না পারি, আমার কাজ কি, যদি এক সাইড বন্ধ হয়ে যায়, সব লোক যদি শেষ হয়ে যায়, ব্যবসাকে হালাল না হালাল, পত্রিকা নেগেটিভ এ ব্যাপারে আপনার মন্তব্য, এই ব্যবসাটা কি সম্মানজনক, পূর্বে অনেক টাকা দিয়ে সর্বস্ব হয়েছে, এক্ষেত্রে কি এমন হতে পারে, রাজনীতি মুক্ত কিনা? এই 17টা প্রশ্ন যদি আপনি ভালোভাবে পান, তাহলে মোটামুটি ক্লোজিং এবং ফলো আপ কিন্তু আপনার দ্বারা সম্ভব। তো আজকে আমি, যেহেতু ক্লোজিং ট্রেনিং আজকে না, তো আজকে এর মধ্যে উল্লেখযোগ্য 7টি প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত এই 7টি প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমাররা করে থাকে। চলুন সেই 7টি প্রশ্ন আমরা আলোচনা করি। নাম্বার 1, যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, উত্তর আপনি তাকে বলুন, আমাদের কোম্পানি থেকে যে কোনো একটি পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ করতে পারবেন। যেহেতু পরিমাণ টাকা আপনি দিয়েছেন, সে পরিমাণটা কোনো একটি পণ্য আপনি নিলেন, তাই কোম্পানি যদি বন্ধ হয়ে আপনার আর্থিক ক্ষতি হওয়ার কি কোনো সুযোগ থাকবে? নিশ্চয় না। আপনি কোনো একটা বিজনেস শুরু করার পর প্রতিদিন যদি বিক্রির পরিমাণ বাড়তে থাকে, তাহলে অবশ্যই আপনার লাভও বাড়তে থাকবে। আর আপনার লাভ যদি বাড়তে থাকে, তাহলে আপনি কি আপনার বিজনেসটি বন্ধ করবেন? নিশ্চয় না। ঠিক তেমনই, যেহেতু প্রতিদিন আমাদের কোম্পানির বিক্রয় বাড়ছে আর কোম্পানির লাভ হচ্ছে, তাই এটি বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা বা কারণ নেই। দেখেন, এখানে দুইটা অংশ উত্তরের। প্রথম অংশটা আমি স্বীকার করলাম বা তাকে আশ্বস্ত করলাম যে হ্যাঁ, বন্ধ যদি হয়ও আমার কি কোনো লস আছে কিনা। দ্বিতীয়বার বুঝালাম বন্ধ কেন হবে না। অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই কিন্তু তর্কে জিততে চায়। সো আপনি যদি জয়লাভ করতে চান, তাকে আগে জিতিয়ে দেন। এই জন্য তার প্রত্যেকটা প্রশ্নকে ইয়েস বলবেন, বলবেন ইয়েস বা, মানে কথা সত্য, বাট বিষয়টা আসলে এইভাবে। অর্থাৎ প্রথমে সম্মতি জানাবেন, তারপরে ব্যাখ্যাটা দিবেন। পণ্যের দাম বেশি কিনা, পণ্যের বাজার মূল্য বলতে কোনো মূল্য নেই। আর সাধারণত পণ্যের দাম নির্ধারণ হয় পণ্যের গুণগত মানের উপর। নেটওয়ার্ক মার্কেটিং যেহেতু ব্যক্তি থেকে বিক্রি করা হয়, তাই পণ্যের গুণগত মানটি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর মানুষ কখনো পণ্য ক্রয় করে না, বরং ওই পণ্যের সুযোগ সুবিধা ক্রয় করে। যেমন আপনার বাসায় যদি সিলিং ফ্যান থাকে, খেয়াল করে দেখেন, এই ফ্যানের যদি বাতাস না লাগে, আপনি কি এটা কিনবেন কিনা? তাহলে আমি কিন্তু ফ্যান কিনছি না, মূলত বাতাসটার জন্য কিনছি। আপনি
কিনে আলো আপনি লাইট কিনে না, তার মানে মানুষ কিন্তু পণ্য কিনে না, ওই পণ্যের দ্বারা ফেসিলিটি গুলো সে নিতে চায়, আর পণ্যটা এই জন্য তাকে নেওয়া। আর তাই সুযোগ সুবিধার উপর নির্ভর করে পণ্যের দাম নির্ধারিত হয়। এই কোম্পানি থেকে একটি পণ্য ক্রয় করার মাধ্যমে আপনি কি কি সুযোগ সুবিধা করার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন পণ্যের দাম বেশি কিনা। এত টাকা কিভাবে দেয়, এটার অর্থ হলো সে মার্কেটিং প্ল্যানটা ভালোভাবে বুঝেনি, তাই তাকে কমিশন বন্টনের সিস্টেমটা আরেকবার দেখিয়ে দিলে হবে, যেটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে প্রোডাক্ট কাছে যায় সেই জিনিসটাকে দেখাবে। যদি না পারি নতুন কোনো কাজ নয় যার পক্ষে কোনো মনে করুন কেউ আপনার কাছে একটি পণ্য ক্রয় করার, তখন নিশ্চয়ই যে কোনো একটি ব্র্যান্ডের নাম বলেছেন, এখনো ঠিক একই কাজটা করবেন, শুধু ব্র্যান্ডটি টোয়েন্টি ওয়ানের নাম বলবেন। আর সে যখন এই কোম্পানি থেকে পণ্যটি ক্রয় করবে তখন আপনি সেই পণ্যের বিক্রির একটি লভ্যাংশ পাবেন। আর পণ্য, কোম্পানি এবং কাজ বিষয়ে আমাদের প্রতি সপ্তাহে ট্রেনিং এর ব্যবস্থা হচ্ছে ফিজিক্যাল। এখন কিন্তু প্রতিদিন রাত 9টায় ট্রেনিং এর ব্যবস্থা আছে। তার চেয়ে বড় সুযোগ হচ্ছে যেহেতু ব্যবসাটি টিম ভিত্তিক, তাই প্রত্যেকে আমরা একে অপরকে সহযোগিতার মাধ্যমে কাজ করি। আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা ইনশাল্লাহ একটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে করোনা 10 তারিখে লকডাউনটা সরকার শিথিল করে দেবে, 11 তারিখ থেকে সকল কিছু আমাদের ফিজিক্যাল ওয়ার্ক শুরু হয়ে যাবে। আমরা আমাদের ফিজিক্যাল ওয়ার্ক সমান রাখলেও অনলাইনে যে কাজটা আমরা গত কয়েকদিন ধরে করে আসতেছি, অর্থাৎ বিকেল 4টায় সেমিনার, রাত 9টায় ট্রেনিং, এটা ইনশাল্লাহ আমরা চলমান রাখবো। অর্থাৎ আমাদের ফিজিক্যাল ওয়ার্ক এবং ডিজিটাল ওয়ার্ক আমরা ইনশাল্লাহ দুইটাই স্ট্যান্ডার্ড মেনটেন করবো। পূর্বে অনেক টাকা দিয়ে সর্বশান্ত হয়েছি, এই ক্ষেত্রে কি এমন হতে পারে? এই প্রশ্নটার বিপরীতে আপনি প্রশ্ন করুন যে কিভাবে পূর্বে টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিশ্চয়ই তখন তিনি বলবেন পূর্বে কোনো কোম্পানিতে বিনিয়োগ করেছেন যার বিপরীতে লভ্যাংশ অথবা মূলধন কোনোটাই পায়নি। এবার আপনি তাকে বলুন আমাদের এখানে কি কোনো বিনিয়োগের সুযোগ আছে কিনা, যদি না থাকে তাহলে কি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ আছে? নিশ্চয়ই না, তখন সে বুঝতে পারবে। 7 নাম্বার, এই ব্যবসাটি হালাল। প্রথমত আমাদের জানা উচিত হারাম হবে কখন। যখন একই জাতীয় বস্তু হবে, একই বোধ হবে এবং তার মধ্যে শর্ত থাকবে এবং পরিমাণে বেশি হবে, উল্লেখ থাকলে তা হারামও থাকবে। হারাম যাকে শুদ্ধ, আবার যদি নিষিদ্ধ অথবা অবৈধ বা হারাম জাতীয় কোনো পণ্য বিক্রি করা হয় তাহলে তো হারাম হবে। শুধু পরিশ্রম আর প্রোডাক্ট থাকলে যে জায়েজ হবে বিষয়টা এমন না। আপনি যদি মদের দোকান দেন আর নাম দেন বিসমিল্লাহ মদ স্টোর, তাহলে কি ব্যবসাটা হালাল হবে? নিশ্চয়ই না, কারণ পণ্যটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু আমাদের এখানে কি নিষিদ্ধ আছে? তখনই হবে যখন আপনি কষ্ট করে একটা টিম তৈরি করবেন, যার জন্য আপনাকে আর্থিক ভাবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হবে। যেমন লেখক, গীতিকার, অভিনেতা, বাড়ির মালিক, প্রতিষ্ঠানে কষ্ট করে একবারটি সম্পাদন করেন, এখানে সম্মিলিতভাবে অনেকের পরিশ্রম থাকে, কিন্তু তিনি একমাত্র স্থায়ী ইনকামটি করেন এবং সেটার জন্য হালাল। ফলো আপ, চলুন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমরা 7টি প্রশ্নের উত্তর পেয়েছি, তারপরে ফলো আপের আরো কিছু বিষয় আমাদের জানা দরকার, যে বিষয়টি এখন আমরা জানবো ইনশাআল্লাহ। নেটওয়ার্ক মার্কেটিং বা ফলো আপ শর্ত হলো সেমিনার ক্লোজিং দেখার পর গেস্টের সাথে পুনরায় যোগাযোগ করা এবং নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে সহযোগিতা করা। প্রিপারেশন অফ ফলো আপ, মেন্টাল গেট আপ, বি কনফিডেন্ট। আপনি যখন ফলো আপে বের হবেন আপনাকে আত্মবিশ্বাস নিয়ে বের হতে হবে। বি প্রোঅ্যাক্টিভ, আপনাকে অবশ্যই ইতিবাচক হতে হবে। আশেপাশে যা কিছু ঘটুক না কেন আপনি ওই জায়গাটা পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করতে হবে। ডোন্ট থিংক এভরিবডি উইল জয়েন। আপনাকে এটা মনে করবেন না, যাকে ফলো আপে যাচ্ছি নিশ্চিত তার জয়েনিং আসবেই। জয়েনিংটা আসবে, নাও আসতে পারে, সেই দুইটা মেন্টাল প্রিপারেশন আমাদের কিন্তু রাখতে হবে। না আসলে ওয়েলকাম, আসলে ওয়েলকাম। প্রিপারেশন অফ ফলো আপ, ফিজিক্যাল গেট আপ, ড্রেস কোড চেঞ্জ। এখানে একটি কথা লেখা আছে ড্রেস চেঞ্জ, মানে আপনি ইনভাইটের প্ল্যান শোটা যেভাবে করেছিলেন, যে শার্ট প্যান্ট পরা, চেষ্টা করতে হবে ফলো আপে যখন যাবেন তখন অন্য একটি শার্ট প্যান্ট পরিধান করে যাওয়া। একই যদি হয় তাহলে কিন্তু গেস্টের কাছে বিষয়টার মূল্যায়ন কম থাকবে, কারণ আপনি লাখ টাকার স্বপ্ন আলোচনা করেছেন, কোটি টাকার স্বপ্ন দেখিয়েছেন, সো সেই ব্যাকআপটা কিন্তু আপনি ড্রেস কোডের মাধ্যমে প্রতিফলিত হবে। আমি পড়তে হবে বিষয়টা এমন না আজকে সাদা শার্ট পরেছিলেন, কালকে আপনার আরেকটি প্রিয় শার্ট, অন্য একটি কালার শার্ট আপনি পরতে যান। অফিসিয়াল ব্যাগ, আপনার কাছে অফিসিয়াল ব্যাগ থাকতে হবে, পেন, পেপার, ডায়েরি, জয়নিং ফর্ম, আইডি কার্ড, লিগেল পেপারস, অল নেট অফিসিয়াল, এই যাবতীয় সকল কিছু আপনার একটা ব্যাগে থাকতে হবে। দেখেন এই আপনার আরএফএল এর এসআর এ চাকরি করে, সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করে, সকাল ভোর 7টা-8টার দিকে বাসা থেকে বের হয় একটা সাইকেল নিয়ে, তার ড্রেস কোড ফুল প্রফেশনাল, একদম শু পরা, প্যান্ট শার্ট ইং করা, কালো একটা প্যান্ট, ব্লু কালার একটা শার্ট। এই 8-10 হাজার টাকা মানুষ এতটা প্রফেশনাল মেনটেন করতে পারে,
আপনি 3,75,000 টাকার ইনকামের স্বপ্ন দেখেন, তাহলে আপনার সেই প্রফেশনালটা কোথায়, আপনার সেই ড্রেস কোডটা কোথায়, নিজেকে প্রশ্ন করুন। কেন ফলো আপ দিতে হবে? মানসিক জটিলতা সৃষ্টি, সিদ্ধান্তহীনতা, নতুন প্রশ্নের উদয়, নেগেটিভ পরিবেশের সাথে সাক্ষাৎ, সেমিনার ক্লোজিং না বোঝার কারণে, এই সকল সংক্রান্ত কারণে আমাদেরকে পরবর্তীতে আবারও তাকে ফলো আপটা দিতে হবে। গেস্টের সবচেয়ে বড় সমস্যা, এত টাকা আমার কাছে নাই, আমার সময় নাই, আমার ফ্যামিলি থেকে নিষেধ করেছে, এই ব্যবসাটা করতে কেমন যেন লাগে। অর্থাৎ তার মানে ইগোস্টিক প্রবলেম যেটা আমরা বলি, টাকা নাই, এই কারণে আপনার এই ব্যবসাটা দেখা উচিত। আপনি কি কখনো চিন্তা করেছেন কেন আপনার কাছে টাকা নাই? অর্থাৎ তিনি বললো আমার কাছে টাকা নাই, তখন আপনিও তাকে বলেন যে ভাই আসলে আমিও যখন এই প্ল্যানটা দেখেছিলাম ওই দিন আমার কাছেও টাকা ছিল না, কিন্তু অ্যাকচুয়ালি টাকা, ওই যে টাকাটা ছিল না, তারপরে কিন্তু আমি টাকাটা ম্যানেজ করে কাজটা শুরু করেছি, আজকে আল্লাহর রহমতে এখান থেকে ইনকাম করেছি। আমার কাছে যদি টাকা থাকতো এই কাজটা তোমার জন্য দরকার ছিল না। তাহলে আপনার কাছে টাকা নাই বিদায় কিন্তু কাজটা করা দরকার। তার মানে কিন্তু আপনাকে বুঝিয়ে দিলেন টাকা নাই কিন্তু টাকা ম্যানেজ করার তো সুযোগ আছে। আর আরেকটি মেসেজ, আপনি চাইলে এটাকে আরেকটু ভিন্ন ভাবেও বলতে পারেন, যদি সম্পর্কটা ক্লোজ হয় বা ফ্রেন্ড সার্কেলের হয়, তাকে আপনি প্রশ্ন করেন যে বন্ধু তুমি একটু রিয়েলাইজ করো তো কেন তোমার কাছে টাকা নাই, দেখবে সেটার অ্যান্সার দিতে পারবে না। এবার আপনি তাকে বলেন যে আমি জানি কেন তোমার কাছে টাকা নাই, তখন সে বলবে কেন? তখন আপনি তাকে বলবেন যে তুমি যখন প্রাইমারিতে পড়াশোনা করেছো, ক্লাস 5-এ থাকতে যদি তুমি তোমার নিজ দায়িত্বে এই 10-12টা মুরগি ফালতা, ওই মুরগি কি ডিম দিত না? হ্যাঁ দিত। ওই ডিম থেকে কি আবার মুরগি হইতো না? হতো। তার মানে তুমি কিন্তু 1-2 বছরের মধ্যে বড় একটা মুরগির ফার্ম তৈরি করতে পারতা। আচ্ছা সেই মুরগির ফার্মটা যদি বিক্রি করে তুমি চিন্তা করতে আমি একটা ছাগলের ফার্ম দিব, তাহলে 20-30টা ছাগল তো কিনতে পারতো ওই টাকায়। হ্যাঁ পারতাম। তাহলে তোমার একটা ছাগলের ফার্ম কিন্তু ডেভেলপ হইতো। আজকে কিন্তু আরো 2-3 বছর অনেক বড় একটা ছাগলের ফার্ম হয়ে যেত। তুমি যদি মনে করতে যে আমার স্বপ্নটাকে আমি আরো বড় করি, আমি আরো টাকা ইনকাম করতে পারবো, তুমি সকল ছাগলগুলোকে বিক্রি করা যদি গরুর ফার্মে ট্রান্সফার করো, তাহলে কি 10-15টা ভালো গরু কিনতে পারবো না? হ্যাঁ পারবো। আচ্ছা ওই গরুগুলো কি গত 2 বছরে বাছুর দিয়ে আরো গরু তৈরি করতো না? হ্যাঁ করতো। তাহলে আমি ধরে নিলাম তোমার যদি মিনিমাম 50টা গরু থাকতো, আর প্রতি গরুর দাম যদি এভারেজে 50,000 টাকা করে হইতো, তাহলে আজকে তুমি কি 25 লাখ টাকার মালিক হইতা? আর সে বলতো হ্যাঁ। তা আজকে তোমার কাছে কত টাকা আছে? নাই। কেন নাই? কারণ তুমি তো মুরগি দিয়ে শুরু করো নাই। ঠিক আজকে যেমন তুমি বলতেছো টাকা নাই, বন্ধু আগামী 5 বছর পরে তোমার সাথে যদি আমার দেখা হয়, তুমি কিন্তু সে একই কথা বলবা, কি নাই? টাকা নাই। তাহলে টাকা নাই কেন, এই কথাটা আমরা বুঝার আগে শুধু একবার উপলব্ধি করি আমাদের কাছে নাই কেন, কারণ আমরা শুরু করি নাই। তাহলে আজকে আমি তোমাকে এই কারণে মেসেজটা দিচ্ছি যে তুমি শুরু করো, তাহলে টাকা আসবে। টাকা নাই দিয়ে কাজটা আমাদের করা উচিত। সময় নাই, এই কারণে আপনার এই ব্যবসাটা দেখা উচিত। এই যে সময় নাই কথাটা বলেছে, অর্থাৎ তিনি মনে করছেন সময় নাই বললেই কাজটা করা যাবে না। আপনি তাকে আশ্বস্ত করতে হবে যে এই কারণেই আপনার এই ব্যবসাটা দেখা উচিত। জীবনের উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই, আপনার চাকরি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে। আরেকটু বেশি সময়, আরেকটু বেশি স্বাধীনতা বলতে আপনি কি কিছুই বুঝেন না? উন্নতি নাই, এই কারণে আপনার এই ব্যবসাটা দেখা উচিত। এই ব্যবসাটি করার একটি সঠিক পদ্ধতি এবং একটি ভুল পদ্ধতি আছে। সম্ভবত আপনার দুলাভাই প্রতীকী অর্থে ব্যবসায়ী করতে ভুল পদ্ধতি ব্যবহার করেছেন, সেম প্রয়োজন নেই। এই কারণে আপনার এই ব্যবসাটা দেখা উচিত। যদিও আপনার এটা প্রয়োজন নাই, কিন্তু আপনি কি মনে করেন না যে অনেকে আছে যা আপনি কি তার সহযোগিতা করতে চান না? দেখবেন তখন তিনি ফিল করবে যে আসলে তো ঠিক, আমার দরকার নেই কিন্তু আমার মাধ্যমে তো আরো 2 জন 4 জন 10 জনকে আমি হেল্প করতে পারি। এই জন্য হলো কাজটা দেখা উচিত। তার মানে ফলো আপের মূল মেসেজটা হচ্ছে আপনি গেস্ট আপনাকে যে সমস্যাটা বলবে, ফার্স্ট টাইম তার এই সমস্যাটা সম্মতি প্রকাশ করতে হবে। সে বললো যে আমার টাকা নাই, আপনি সম্মতি প্রকাশ করেন যে আসলে ঠিক বন্ধু, আমিও না যখন এই প্ল্যানটা দেখেছিলাম আমার কাছে ওই দিন টাকা ছিল না, কিন্তু আমি টাকা ম্যানেজ করেছি। তার মানে গেস্টের সমস্যাটা যে সঠিক এটা তাকে আশ্বস্ত করেন, তাহলে সে কিন্তু মনে মনে আপনার প্রতি কি হবে, ধাবিত হবে। কারণ কোন একটি কথা বলার পর কেউ যদি সে কথা এগ্রি করে, তাহলে কিন্তু তার উপরে আমরা কি থাকি, তার কথা শোনার ব্যাপারে আমরা আগ্রহটা আরো তৈরি হয়ে যায়। এটি হচ্ছে পাওয়ারফুল ফলো আপ। বলা হচ্ছে লিসেন উইথ অ্যাটেনশন, মনোযোগ সহকারে গেস্টের কথাগুলো শুনবেন। ফলো আপে বলার চেষ্টা করবেন কম, শোনার চেষ্টা করবেন বেশি। অ্যাভয়েড আর্গুমেন্ট, তর্ক এড়িয়ে চলুন। দেখেন আমি আমার লাইফের আরেকটি চমৎকার ঘটনা আপনার সাথে শেয়ার করি। আমি আমার এক সিনিয়র আপনের সাথে আজ থেকে অনেক বছর আগে নেটওয়ার্ক মার্কেটিং যখন আমার শুরু হয়, তো সেখানে আমি পুরান ঢাকায়, আমাদের এই যে এখানে পুরান ঢাকা ওয়ারিতে একটা ফলো আপে গিয়েছিলাম। তো সেই বাসায়, যে ভদ্রলোকের বাসায় আমরা গিয়েছিলাম, তো ভদ্রলোকের বাসার গলিটা হচ্ছে 2 দিক দিয়ে ওয়াল এমন ভাবে চাপানো, একদম চিকন একটা গলি, মানে আপনি সোজা হয়ে যেতে পারবেন না, আপনাকে বাঁকা হয়ে আস্তে 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 করে যেতে হবে। এরকম একটা ছোট রাস্তা দিয়ে ঢুকতে হয়, ঢুকে এক মোড় পার হয়ে দোতলায় ওনার বাসা।
তো আমি ওই ঢুকার সময় আমার মনের মধ্যে কেমন জানি এত চিপাগুলি, একটা ভূমিকম্প আল্লাহ না করুক বা একটা অ্যাক্সিডেন্ট হলে তো বেরোতেই খবর হয়ে যাবে, মানুষজন এইভাবে এখানে কিভাবে থাকে। তো এখন আমার আপলাইনের সাথে গিয়েছি, তখন নেটওয়ার্ক মার্কেটিং মাত্র শুরু করেছি। তো এখন 1900 যখন গেলাম, কলিং বেল চাপ দিয়েছে, তো ওই ভদ্রলোক দরজা খুলেছে। তো যখন হ্যান্ডশেক করলো দরজার মধ্যে, তখন আমি যার সাথে গিয়েছি, আমার সিনিয়র লিডার, তো উনি ওনাকে বলছে যে ভাই, আপনার বাসাটা না অনেক চমৎকার, এত সুন্দর নিরিবিলি পরিবেশ, কোনো সাউন্ড নাই, গাড়ির হর্ন নাই, কোনো আড্ডাবাজি নাই, আমার কাছে খুব ভালো লেগেছে। আমি মনে মনে চিন্তা করতেছি, কি রে বলে কি, এইগুলিতে সাউন্ড, গাড়ির হর্ন আসবে কিভাবে, যে মানুষ বাঁকা হয়ে হাঁটতে হয়, সোজা হাঁটা যায় না, ওই গলিতে গাড়ির প্রশ্ন কই? আমার আপনার এটা কি বলতেছে? এখন ওই ব্যক্তির দিকে তাকিয়ে দেখলাম, ওই ব্যক্তি খুব খুশি হয়ে গেল। খুশি হয়ে বলতেছেন, ভাই, একমাত্র আপনি বুঝছেন আমি এই বাসায় কেন থাকি। আমার মাও যখন আমার বাসায় আসে, উনিও মাঝে মধ্যে আমার বকা দেয়, তুই যদি আল্লাহ না হোক, আল্লাহ না করো, কোনো কোনো যদি মারা যাস, আমরা লাশ বাড়ি করবো কেমনে। আমার মাও আমার উপর অনেক রাগ, এই বাসায় কেন আছি, কিন্তু আপনি একমাত্র বুঝছেন আমি এই বাসায় কেন আছি। দেখেন, এই একটা কমন বিষয় দিয়ে ওনার সাথে ওনার কিন্তু মনের একটা ম্যাচিং করে ফেলেছেন। কারণ আমরা এখানে কিন্তু ব্যবসা করতে গেছি, ভাড়া থাকতে যাই নাই। সো এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে না যেটা আর্গুমেন্ট হয়। যেমন আমরা গিয়ে যদি বলতাম, যেমন আমরা আপলাইন কথা বলতো, যিনি সিনিয়র লিডার ছিলেন, এই মিয়া কোন বাসায় ভাড়া যান মিয়া, আসতে পারি, তাহলে কিন্তু কখনোই কিন্তু ফলপ্রসূ রেজাল্ট আশা করা যায় না। এরপর আরেকটি মজার ঘটনা ঘটে। আমরা যখন বাসায় বসি, ওনার সাথে কথা বলতেছি, তো ওনার ওয়াইফ আমাদের জন্য নাস্তার আয়োজন করেছে, চা নাস্তা। তো এখন চা যখন মুখে দিলাম, দেখি যে চায়ের মধ্যে চিনির কোনো অস্তিত্ব নাই, মানে চায় ভুলে চিনি উনি দেয় নাই। তো দুধটা চিনি ছাড়া জীবনে একবার টেস্ট করে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। এখন আমি বলবো যে ভাবি চিনি নাই বা এরকম একটা কিছু বলবো, তার আগে আমার আপলাইন বলতেছে, যিনি সিনিয়র লিডার আমার সাথে ছিলেন, বলতেছে, ভাবি চাটা না অসাধারণ হয়েছে, তবে আরেকটু চিনি বাড়িয়ে দেন, চাটা না সেই রকম হবে। এখন ভাবির কিন্তু মনে পড়ছে যে চিনির ডিব্বা নামাইছে, মুখ খাত খোলে নাই, মানে এই চায়ে যে চিনি দেন এখন ওটা মনে পড়ছে। উনি তখন কি বললো যে ঠিক আছে ভাইয়া, কাপটা আমাকে দেন, আমি চিনিটা দিয়ে নিয়ে নিয়ে আসি। উনি আমাদের কাপ দুইটা নিয়ে গেছে, নিয়ে ভিতরে গিয়ে আবার নিয়ে আসছেন চিনি দিয়ে। সম্ভবত উনি ভিতরে গিয়ে যে জিনিসটা চিন্তা করেছেন, যে আজকে আমার বাসায় যে দুইজন মানুষ এসেছেন, এরা আমার দেখায় সবচেয়ে আনকমন। কেননা আমার হাজবেন্ডের সামনে আজকে ওনারা কিন্তু আমাকে একটা মানে আমাকে এমন ভাবে ওনারা এই কথাটা বলেছেন, হাজবেন্ডের সামনে আমাকে লজ্জা দেন নাই। কারণ আমার হাজবেন্ডের সামনে যদি ওনারা বলে ফেলতেন, ভাবি চিনি দেন নাই মনে হয়, বা চিনি নাই, তখন কিন্তু আমার হাজবেন্ডও স্বাভাবিক ভাবে হয়তো বলতে পারতো, কি ব্যাপার, মন কোথায় থাকে, বা চিনি দাও নাই কেন। তারা এমন ভাবে আহ, বিষয়টাকে উপস্থাপন করলো, যে আমার স্বামীও, মানে হাজবেন্ডও টের পেলো না যে আমার একটা ভুল হলো। কিভাবে ওনার এই ইয়েটা বুঝলাম, উনি যখন চা নিয়ে এসে বসছেন, তখন যখন আমরা ভাইয়ের সাথে আলোচনা করতেছি, তখন উনি বলতেছে, ওনাকে উনি প্রশ্ন করলো, ভাইকে প্রশ্ন করলো যে কি ব্যাপার, ওনারা কোত্থেকে আসে বা কি আসে বিষয়। তখন উনি বললো যে একটা কোম্পানি থেকে আসছে, কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি। তখন বললো যে কি প্রোডাক্ট, আমাকেও দেখাও না, দেখি আমার কোনো প্রোডাক্ট লাগবে কিনা। তো দেখেন, আমরা কিন্তু শুধু ভাইয়ের ফলো আপে গিয়েছিলাম, কিন্তু জয়নিং কিন্তু পরে দুইটাই কমপ্লিট হয়েছে। ভাইও জয়নিং করলো, ভাইও জয়নিং করলো, শুধুমাত্র একই কথা একটু ভিন্নভাবে উপস্থাপন করার কারণে। সো কখনো তর্ক জাতীয় কোনো কিছু উপস্থাপন করা যাবে না, সেটাকে এড়িয়ে যেতে হবে। সো পসিবল ট্রিপ, তাকে কিছু পজিটিভ দিক দেখান, যেখানে অল্প টাকা ব্যবসা করার সুযোগ আছে। অল্প টাকা বলতে মাত্র 5,000 টাকার একটি প্রোডাক্ট কিনে যাত্রা শুরু করার সুযোগ আছে। তারপরে এখানে সপ্তাহে মাত্র 10-12 ঘন্টা তোমার সকল কিছু ঠিক রেখে সময় দিলেও কাজটা চলমান রাখার সুযোগ আছে। এখানে একটা টিম ওয়ার্ক আছে, এখানে তোমাকে সহযোগিতা করার জন্য অনেকগুলো হাত আছে। কিভাবে পসিবল কিছু তাকে ট্রিপ তাকে দেখাতে হবে। সাম সাকসেস স্টোরি, তাকে কিছু সফল মানুষের জীবনে বলুন। আমাদের টপ আপ লাইন কোম্পানির সিনিয়র লিডার উত্তম কুমার সাহা, তিনি অত্যন্ত ভালো একটা ইনকাম করছেন, কোম্পানি থেকে গাড়ি পেয়েছেন, আরেকটি গাড়ি নিজে পার্সোনাল ভাবে মেনটেন করছেন। এই করোনা কালীনের গত 1 বছরের মধ্যে ওনারা প্রায় 80 লাখ টাকার উপর ইনকাম করেছেন। অথচ বাংলাদেশে শুধু, বিদেশেও এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে আছে, কিন্তু করোনা কালীন সময়ের কারণে কিন্তু ওনাদের কোনো ইনকাম নেই। আমি বলছি না সকল প্রতিষ্ঠানের ইনকাম নেই, কিছু কিছু প্রতিষ্ঠানের কোটি টাকা ইনভেস্ট করার পর হয়তো ইনকাম নেই। কিন্তু আজকে দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এর বদলতে বাংলাদেশে এই উত্তম কুমার সাহা দাদা কিন্তু 80 লাখ টাকার উপর গত 1 বছরে কিন্তু ওনার ইনকাম। সো নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি ইনকাম, এমন একটি প্রযুক্তি, যেটি লকডাউন থাকুক, শাটডাউন থাকুক, যত কিছু থাকুক না কেন, আপনি শুধুমাত্র কাজ করার ইচ্ছা পোষণ করলেই আপনি কিন্তু কাজ করার সুযোগ আছে। তো এইভাবে কিছু সাকসেস স্টোরির সাথে শেয়ার করলেন। টেল অ্যাবাউট টিম ওয়ার্ক, তাকে টিম ওয়ার্ক সম্পর্কে বললেন, যে এখানে আমরা 10 মিলে কাজটা করি। আপনি যদি অঙ্কে দুর্বল হন, অঙ্কের টিচার যদি আপনাকে গাইডলাইন করে, আপনি কি ফেল করবেন? বলবেন না। তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ হয়তো আজকে নতুন, বাট নেটওয়ার্ক মার্কেটিং এক্সপার্ট 10 জন আজকে থেকে যদি আপনার দায়িত্ব নেয়, আপনাকে মনিটরিং করে, আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং ফেল করার সম্ভাবনা আছে? তখন উনি কিন্তু বলবেন না।
এমএলএম ইজ লাইক এ কোকোনাট ট্রি। এমএলএম হলো একটি নারিকেল গাছের মতো, আপনি লাগাবেন, আপনার পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম সেই ফলটি কিন্তু ভোগ করার সুযোগ আছে। তাকে আরেকটি জিনিস আপনি শেয়ার করবেন, ফলো আপে সবচেয়ে বেশি যেটা ইফেক্টিভ বা কাউন্সিলিং টেবিলে, সেটা হচ্ছে আগে আসার সুযোগ। মাত্র 5 মিনিটের কারণে দেখেন আপনি হচ্ছেন 1 স্টার, উনি হচ্ছে 2 স্টার, বাট আপনি আগে আসলে আপনি কিন্তু সেই স্থানটি দখল করার সুযোগ আছে, এবং তার মাধ্যমে আজীবন যে সেলস ভলিউম ক্রিয়েট হবে সেটার বেনিফিট কিন্তু আপনি পাওয়ার সুযোগ আছে। কমিটমেন্ট, আজকে যারা আমরা ইনভাইট ফলো আপ ট্রেনিংটা করেছি তারা আজকে একটা কমিটমেন্ট করতে পারি। সেই কমিটমেন্টটা হচ্ছে কি, ফার্স্ট কমিশন উইদিন 7 ডেজ, আগামী 7 দিনের মধ্যে আমরা আমাদের একটা প্রথম কমিশন উইথড্র করবো, অর্থাৎ ব্যক্তিগতভাবে আমরা একটা সেল করব। যেহেতু এখন চমৎকার একটি প্যাকেজ আছে, এসডিপি প্রজেক্ট, সেলস ডেভেলপমেন্ট প্রজেক্ট, 200 পয়েন্টের যে কোনো 25,000 টাকার মধ্যে কেউ যদি একবারে ক্রয় করে তাহলে তার যে আইডিটা হবে সেই আইডিটার নাম হচ্ছে সুপার অ্যাডভান্স আইডি। এই আইডি গুলো যারা ক্রয় করবে তাদেরকে কোম্পানি সেলস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় নিয়ে আসবে, তাদেরকে 25,000 টাকা ক্যাশব্যাকের একটা অপশন দিবে। তার আইডিতে প্রতি মাসে কোম্পানির সেলস থেকে একটা ইনকাম যাবে, যে ইনকামটি 25,000 টাকা পর্যন্ত সে পাবে। জুলাই মাসে যারা এই প্যাকেজটি ক্রয় করেছে 274 জন ব্যক্তি, এই আগস্ট মাসের 5 তারিখ অর্থাৎ গতকালকে কিন্তু সকলের অ্যাকাউন্টে 962 টাকা করে গত মাসে সেলস কমিশন আসছে, সকলের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দিয়েছে। তারা যে টাকাটা দিয়েছে সেই টাকার প্রোডাক্ট তো তারা সাথে সাথে পেয়েছে, আইডিও পেয়েছে। আবার দেখেন এই মাসের 5 তারিখে 962 টাকা কিন্তু পেয়ে গিয়েছে। এই মাসে আবার যা সেল হবে আগামী মাসের 10 তারিখের মধ্যে আবার কিন্তু সেম কমিশনটা পাবে, এইভাবে প্রতি মাসের 10 তারিখের মধ্যে পাবে। এইভাবে পেতে পেতে 25,000 টাকা পর্যন্ত তারা ক্যাশব্যাক পাবে। তাহলে চমৎকার এই সুযোগটি আমরা এখন চাইলে কাজে লাগাতে পারি। নট অনলি বাংলাদেশ, বাংলাদেশের বাইরে যারা আমরা প্রবাসী আছে তাদেরকেও এই এটার অন্তর্ভুক্ত করার সুযোগ আছে। মার্কেটিং অ্যাসোসিয়েট র্যাঙ্ক উইদিন 3 মান্থস, আগামী 3 মাসের মধ্যে আপনি চাইলে মার্কেটিং অ্যাসোসিয়েট হতে পারেন। দেখেন মার্কেটিং অ্যাসোসিয়েট আপনি যদি সিদ্ধান্ত নেন আগামী 7 দিনে কিন্তু হতে পারেন। কেন জানেন? কারণ আপনি যে সুপার অ্যাডভান্স আমি যে কথাটা বললাম সেলস ডেভেলপমেন্ট প্রজেক্ট, এই প্রজেক্টের প্যাকেজ নিয়ে যদি সেল করা শুরু করেন মাত্র 50 জন কাস্টমার হলেই কিন্তু আপনি মার্কেটিং অ্যাসোসিয়েট হতে পারছেন। আবার প্রত্যেকের কাছে যদি আপনি সুপার টার্বো করে সেল করেন, কারণ এক নামে 7টা পর্যন্ত আইডি কিন্তু নেওয়ার সুযোগ আছে। সো আপনি যদি 7টি পর্যন্ত সেল করেন তাহলে মাত্র 7 জন ব্যক্তি দ্বারা আপনি কিন্তু মার্কেটিং অ্যাসোসিয়েট হতে পারছেন। সো আপনার পরিচিত 7 জন ব্যক্তিকে সেলস ডেভেলপমেন্ট প্রজেক্টের সুপার টার্বো প্যাকেজের সুযোগ দিয়ে সে প্রতি আইডিতে 25,000 টাকা করে 1,75,000 টাকা ক্যাশব্যাক পাবে। প্রতি আইডির এগেইনস্টে যে প্রোডাক্টের টাকা জমা দিয়েছে সকল প্রোডাক্ট সে পাবে এবং আইডিও পাবে, অতিরিক্ত 1,75,000 টাকা সে ক্যাশব্যাক পাচ্ছে। এরকম 7 জনকে যদি আমরা সুযোগ দেই আপনার র্যাঙ্কটা কিন্তু মার্কেটিং অ্যাসোসিয়েট হওয়া যাচ্ছে। এত চমৎকার সুযোগটা চাইলে আপনি কিন্তু কাজে লাগিয়ে আপনার ডেজিগনেশনটা নিতে পারেন। অলওয়েজ ওয়ার্ক প্রপারলি, যখনই কাজ করবেন কাজটা প্রপারলি করার চেষ্টা করতে হবে, প্রপার করতে হবে। সর্বশেষ মেসেজ, আজকে যারা অংশগ্রহণ করেছেন, ডোন্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক ইন্টেলিজেন্ট। কখনো হার্ড ওয়ার্ক করা যাবে না, করাটা ঠিক না। ইন্টেলিজেন্ট ওয়ার্ক করতে হবে, বুদ্ধিমান কাজ। উপরের ছবিতে দেখেন গরুটাকে বাবা ছেলে 2 জনের টানে ধাক্কায় কিন্তু গরু কিন্তু নড়ছে না, কিন্তু নিচের ছবিতে খেয়াল করে দেখেন রাখাল গরুর সামনে কিন্তু সবজি ঝুলিয়ে দিয়েছে, গরু ওই ঘাসের দিকে তাকিয়ে আছে আর মনে করছে এটা খাবো, এটা খাবো মনে করে সে কিন্তু হাঁটা শুরু করছে, কিন্তু সে কিন্তু এটা জানে না যে এই ঘাস বাড়িতে যাওয়ার আগে কিন্তু সে পাবে না। এটাকে বলা হচ্ছে ইন্টেলিজেন্ট ওয়ার্ক। সো আপনি যত বেশি নিজেকে ট্রেনিং প্রাপ্ত করবেন, যত বেশি নিজে দক্ষতা হবেন, তত বেশি ইন্টেলিজেন্ট ওয়ার্ক গুলো করার সুযোগ আপনার তৈরি হবে। আজকের এই ট্রেনিংটা শুধু আজকে করলে শেষ, বিষয়টা এমন না। আমরা প্রতিদিন মাত্র 2.5 ঘন্টা সময় যদি বা 3 ঘন্টা সময় যদি ওয়ার্ক মিশনের জন্য বরাদ্দ রাখি, বিকেল 1.5 ঘন্টা সেমিনার, 1.5 ঘন্টা রাতে ট্রেনিং, প্রত্যেকে যদি টানা 1 মাস এই কাজগুলো করেন আপনি দেখবেন 1 মাস পরে আপনার মধ্যে আপনাকে নতুন এক আপনি কিন্তু আবির্ভাব করতে পারবেন, কারণ ট্রেনিং এর বিকল্প নাই। তো ওয়ার্ল্ড মিশন 21 সেন্ট্রালি সেমিনার বিকেল 4টায় 9টা ট্রেনিং এর আয়োজন করেছে। আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এবং আজকে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ফান্ডামেন্টাল ফর ইনভাইটের ফলো আপ ট্রেনিংটি এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।